এ কি আপনি আপনি গোসলখানায় কেন ঢুকলেন? দেখতেছেন না আমি গোসল করতেছি? চুপ, একদম চুপ, কথা বলবে না। আরে আপনি কে? মহিলা মানুষের গোসলখানায় ঢুইকা আবার চুপ কইতেছেন? ছাড়েন কইতেছি, ছাড়েন, নাইলে কিন্তু আমি চিৎকার করবো। এই মেয়ে, জাস্ট শাট আপ, কিপ কোয়াইট। এই বেটা নিজের কি বোঝাইতে চান? খুব ইংরেজি পারেন? আমিও কম না, অনার্সে ইংরেজি বিষয় নিয়ে পড়মু। কি ভাবছেন হ্যাঁ, স্টুপিড ইডিয়েট? একদম চুপ, আর একটাও কথা না। চৌধুরী বাড়ির গোসলখানায় গোসল করছিল চৌধুরী বাড়ির ছোট মেয়ে রাজিয়ার একমাত্র মেয়ে পরি। এখানকার গোসলখানা গ্রামের হয়, চারপাশে সারি দিয়ে পর্দা থাকে, তবে চৌধুরী বাড়ির গোসলখানা বলেই কথা। তাই এখানে বাজার থেকে কিনে আনা দামি পর্দা দিয়েই গোসলখানা ঢাকা হয়েছে। পরি গোসল করছিল আর গুনগুন করছিল। ঠিক তখনই এক প্রকার হন্তদন্ত হয়ে সেখানে প্রবেশ করে চৌধুরী বাড়ির বড় মেয়ে রোজিনার বড় ছেলে আকাশ। সে এতদিন বিদেশ থেকে পড়াশোনা করেছে, তাই পরিবা আকাশ একে অপরকে আগে কখনো দেখেনি। তারা একে অপরকে চিনতেও পারে না এবং এও জানে না তারা আপন খালাতো ভাই বোন। পরি বক বক করেই আকাশ বিরক্ত হয়ে এবার ওকে হ্যাসকা টানে বুকের সাথে মিশিয়ে নেয়, তারপর মুখে চাপ দিয়ে ধরে। শাট আপ, একদম কথা বলবে না। আকাশ বাইরে উকি ঝুঁকি মারছে। পরি তাকে অবাক হয়ে দেখে। লোকটা বেশ লম্বা, বয়স 28 হবে, বেশ সুদর্শন, কোটটাই প্যান্ট পরা, চোখে চশমা, শহুরে বাবু মনে হচ্ছে। পরির জায়গায় যে কোনো মেয়ে থাকলে ফিদা হয়ে যেত। পরি হঠাৎ খেয়াল করে লোকটার বুকের সাথে পরির ভেজা জামাটা আটসাট হয়ে আছে এবং পরির বুক তার সাথে মিশে আছে। পরির অস্বস্তি লাগে। সে আকাশকে ধাক্কা মেরে সরে। আকাশ চিটকে গিয়ে পড়তে নিলে। আজব মেয়ে তো, আমাকে এইভাবে ধাক্কা কেন দিলে? কমন সেন্স আছে না নেই? যদি পড়ে যেতাম? বেশ হইতো, আমি এখানে গোসল করতেছি, আপনি কোন আক্কেলে ভেতরে ঢুকছেন শুনি? মাইয়া মাইনসের শরীর দেখতে ভালো লাগে তাই না? ছি ছি, কিসব কথা? আরে ওই দেখেন, বাহিরে দেখেন। পরি তাকে ধরে ফেলে। আকাশ রেগে যায়। পরে বাহিরে উকি দেয়। বাড়ির কয়টা মেয়ে আর পিচ্ছে রং নিয়ে ঘুরছে আকাশকে মাখবে বলে। পরি এবার বিষয়টা বুঝতে পারে। আপনি হাসছেন? আজব মেয়ে তো। হাসবো না? আপনি ওই রং মাখানো দেখা এরকম ভয় পাইতেছেন? ওইটা পিচ্চি পোলা পানরা একটু মজা করলে এরকম, শহরের মানুষ দেখলে। আমার এসব মজা পছন্দ না। আচ্ছা আপনি কেডা কোন তো? আপনারা তো এলাকায় নতুন দেখতেছি, এই বাড়িতে ঢুকলেন কেমনে? ঢুকতে দিছে কেডায়? ঢুকতে দিচ্ছে কে মানে? আমার রিলেটিভস। রিলেটিভস? কেরম না রিলেটিভস? আকাশ বাইরে উকি মারে। ছেলে মেয়েগুলো চলে গেছে ওকে না পেয়ে। ওকে এখনই বেরোতে হবে। ধ্যাত তেরি, আমি বেরোই। আকাশ বেরোতে যাবে, ঠিক তখনই পিছলা খেয়ে পড়তে নাই। পরি ধরতে যায়। পরিও তখন আকাশকে নিয়ে পড়ে যায়। পরি গায়ে তখন কেবল গামছা জড়ানো ছিল। ফুলরে পরে সেটাও ভিজে চপচপে হয়ে যায়। আকাশের গায়ের সাথে ওর গা ভিজে, গা একদম লেপটে থাকে। আকাশ হতবাক হয়ে থাকে। এতক্ষণ ব্যস্ততায় আকাশ খেয়ালই করেনি সাথের মেয়েটা দেখতে ভীষণ রকম সুন্দরী। লম্বা চুলগুলো ফুলরে অনেকটা দূরে ছড়িয়ে আছে। গায়ের রং শ্যামলা, তবে বেশ মায়াবী। চোখগুলো ডাগর ডাগর। আকাশকে হাঁ করে তাকিয়ে থাকতে দেখে পরি তার কাঁধে একটা চড় মারে, তারপর উঠে দাঁড়ায়। বাইর হন, বাইর হন এখান থেকে, লুচ্চু বেটা কোহানকার। হোয়াট? লুচ্চু বেটা মিন্স? ও, আপনি তো আবার শহরের বেটা। লুচ্চা বেটা মিন্স ক্যারেক্টারলেস। ইউ ইডিয়েট। আরে ভিজা কাপড় নিয়ে কখন থেকে দাঁড়িয়ে আছি, আপনার ইংরেজি শোনার টাইম নাই, বাইর হন। এই বলে পরি আকাশকে একটা ধাক্কা মেরে বাইরে সরিয়ে দেয়। মানুষজন আকাশের দিকে তাকিয়ে থাকে। আকাশ একটু লজ্জা পায়, রাগও হয়। আমি নিজেই বেরোতাম। ওই মেয়েটা এতগুলো মানুষের সামনে এভাবে ধাক্কা মেরে আমাকে অপমান করলো। ওর একদিন তো আমার একদিন। বাইরে দাঁড়ানো সব লোক কানাঘুষা করছিল আর হাসাহাসি করছিল। আকাশ রেগে সেখান থেকে চলে আসে। এরপর সে উপরে চলে যায়। আকাশের নানু বাড়ি মানে নানা মিস্টার রায় প্রতাপ চৌধুরীর বাড়িটা সেই গ্রামের সবচেয়ে ধনী বাড়ি। বাড়িটা দোতলা। আকাশ তার মায়ের কথায় এখানে এসেছে, কারণ তার নানা অসুস্থ। প্রায় 30 বছরের মতন আকাশ তার পরিবার এ বাড়ি আসেনি। আজ আকাশের মা এক প্রকার না পেরে এসেছে।
আকাশ উপরে যেতে দেখে ওর মা নানার সামনে দাঁড়িয়ে আছে। ওর নানা একটু রাগী মুডে আছে। বাবরা, তোমার নাতিও তোমারে দেখতে আসছে। এখন কি কারণে আসছিস তোরা? 30 বছর হলো তোরা চলে গেছিস, তখন বাবার কথা মনে পড়েনি? তোদের ছেড়ে যেহেতু 30টা বছর কাটিয়েছি, তাহলে এখনও কাটাতে পারবো। পাশে দাঁড়িয়েছিল আকাশের ছোট খালা, কিন্তু আকাশ তাকে চিনতো না। হঠাৎ করে আকাশ দেখতে পায় তার মা রেগে যায়। কেন যাব না বাবা? তুমি আর তোমার ছোট মেয়ে আমার সাথে যেই বেইমানি করছো, তারপরে তোমাদের সাথে থাকা যায়? রোজিনা, শুধু শুধু আমাকে মিথ্যা অপবাদ দিস না। যা করেছে রাজিয়া করেছে। রেজিয়া একা করেনি বাবা। ফারহানকে আমি ভালোবেসেছিলাম, কিন্তু ফারহান আর রেজিয়া আমার চোখের সামনে সম্পর্ক করে আমাকে ধোঁকা দেয়। ওরা বিয়ে করে নেয়। তোমার উচিত ছিল এটা জানার পর ওদের বাড়ি থেকে বের করে দেওয়া, কিন্তু না, তুমি তাদের মেনে নিলে। সেই দুঃখে আমি বাড়ি ছেড়েছি। বড় আপা, এইটা তো আমার কোনো দোষ নাই। আমি জানতাম না ফারহান তোমার সাথেও রিলেশনে ছিল। তুমি যদি খালি একবার আমারে বলতা, তাহলে আমি কখনোই ফারহানকে বিয়ে করতাম না। আর সমস্যা কি? তুমি তো এরপর আমাদের থেকে দূরেই গিয়ে আবারও বিয়ে করেছো। স্বামী সন্তান নিয়ে তো সুখে আছো, তাহলে এখন তোমার সমস্যা কি? আমার এখন সমস্যা সেটা আমি কখন বললাম? আমি তো বাবারে দেখতে আসলাম। তোরাই তো পুরনো কথাগুলো উঠিয়ে খোঁচাখুচি শুরু করেছিস। রাজিয়া তখন তার বাবার কাছে যায়, তারপর মাথা নিচু করে বলে, আব্বা, এইটা তো রোজনা আপার কোনো দোষ ছিল না। 30 বছর আগে যেটা হয়েছিল আমি না জানে করলেও দোষ, কিন্তু তাতে আমার, ফারহান আর তোমারই ছিল দোষ। আপা রাগ কইরা সেজন্য 30 বছর আমাদের এইখানে আসে নাই। এখন যেহেতু আসছে, তোমার জন্যই তো আসছে। তুমি আর কিছু কইও না। তোমার আপারে মাইনা নেওয়া উচিত। মেনে নেওয়ার কথা কেন আসতেছে রেজিয়া? আমি এখানে থাকতে আসিনি, আমি শুধুমাত্র বাবাকে দেখতে আসছি। সেটা তো ঠিক আছে আপা। আপা, সে না হয় চলে যাবা, কিন্তু বাবা মেনে না নিলে তো তোমার সাথে কথা বলবো না। বাবা, তুমি এখন আমারে বলো, আমাদের সাথে কথা বলবে নাকি আমরা চলে যাব? হঠাৎ করে আকাশের নানা কেঁদে দেয়। আকাশ অবাক হয়ে তাকিয়ে থাকে। আকাশের নানা 2 হাত দিয়ে রুজিনাকে ডাকতে থাকে। রুজিনা তখন তার বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। আকাশ পুরো ঘটনাটা বুঝতে পারে। আকাশের মনে মনে তখনই রাগ হয়। ছোট খালা, নানু আর খালু মিলে আমার মাকে ঠকিয়েছে। এটা জানলে তো আমি কখনোই এখানে আসতাম না। আমি এখানে থাকবো না। এই মুহূর্তে আমি এখান থেকে চলে যাব। আকাশ চলে যেতে নেয়, তখনই পিছন থেকে আকাশের মা ডাক দেয়, আকাশ বাবা, এখানে আয়, তোর নানার কাছে আয়। মা, আমার একটু কাজ আছে, আমি পরে আসছি। নানা ভাই এতদিন পর আসলো, আগে আমার সাথে দেখা করো। আরে ওর নাম আকাশ, দেখি দেখি, এখানে আসো তো বাবা। না চাইতেও আকাশ সবার সাথে দেখা করে। আকাশের নানা আর খালা দুজনে তাকে খুব আদর করে, দয়া করে দেয়। সাক্ষাৎ পর্ব শেষ হতে আকাশ সেখান থেকে উঠে রুমে চলে যায়। রাগে আকাশ কাঁপছিল এক প্রকার। কি হলো আকাশ, তুমি কি কোনো কারণে রেগে আছো? মা, আমি এখান থেকে এখনই চলে যাব। কেন, কি হয়েছে? চলে যাবে কেন? কিছুই হয়নি, আমার এখানে ভালো লাগছে না। আকাশ, তুমি আমার কাছ থেকে লুকালেও আমি বুঝতে পারি আমি তোমার মা। মা, ওই লোকগুলো তোমাকে ঠকালো আর তুমি তাদের কাছে এসেছো। একদমই উচিত হয়নি তোমার এটা করা। বাবা, তোর খালা তো জানতো না, আর তোর নানার উপায় ছিল না। তোর খালাও তো না মানলে আত্মহত্যা করতো। শোন, আর রাগ করিস না, আমরা এখানে 3-4 দিন আসি। তোর নানা একটু ভালো হলেই আমরা চলে যাব। আমারও রাগ আছে, কিন্তু আমরা তো এখন ভালো আছি, বল। ভালো আছি? কিভাবে ভালো আছি মা? ওই লোকটার জন্য তুমি আমার বাবার সাথেও তো ঠিকঠাক সংসার করনি। আমি সব কিছুই দেখেছি মা। এই সব কিছুর জন্য ওই ফারহান লোকটা, নানা আর খালাই দায়ী। আকাশ, এখন এসব বন্ধ করো তো। তোর জন্য খাবার দেওয়া হয়েছে, আমি তোর ছোট খালার সাথে যাচ্ছি।
কোনো কিছু দরকার হলে আমাকে ডেকে নিস। আকাশ কোনো কথা বলে না। রোজিনা চলে যায় আর মনে মনে বিড়বিড় করতে থাকে। ছেলের রাগের কারণ সে বুঝতে পারে, কারণ ফারহান তার বাবা আর তার ছোট বোনের উপর রাগ করে সে তার বিয়ে করা হাজবেন্ডের সঙ্গে ভালোভাবে সংসার করেনি। আকাশ সব কিছুই দেখেছে। আকাশের রাগ করাটাও তাই স্বাভাবিক। তবে এখন ভালো ভালো এখানে কটা দিন কাটিয়ে চলে যেতে পারলেই হলো। আকাশ যাতে আবার কোনো গন্ডগোল না করে। নিচে গেলে পরীর সাথে রাজিয়া তার বড় বোনের পরিচয় করিয়ে দেয়। পরীকে দেখে রোজিনার কাছে খুবই ভালো লাগে, সে তাকে আদর করে দেয়। একটু পর রোজিনা পরীকে বলে, পরীর উপরে তোমার ভাইয়া আছে, মানে আমার ছেলে আকাশ। এখন তো খাবারের টাইম হয়ে গেছে, ওকে একটু নিচে আসতে বলবে? আরে এটা কোনো কথা? এটা এত অনুরোধ কইরে আপনার বলা লাগে? আমি এক্ষুনি যাইতেছি আর ওনারে টাইনা নিয়ে আসতেছি। আরে না না না, টেনে নিয়ে আসতে হবে না, তুমি শুধু বলে আসলেই হবে, ও চলে আসবে। ঠিক আছে, আমি এখনই যাইতেছি। পরী গুনগুন করতে করতে আকাশের রুমে যায়। আকাশ তখন চেঞ্জ করছিল। আকাশ মাত্রই গেঞ্জি পাল্টাতে যাবে, পরী তখন রুমে ঢুকতেই এসেছিল। আকাশের গেঞ্জি পাল্টানো দেখে পরী একটু চেঁচিয়ে ওঠে, ছি 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 ছি, এসব কি করতেছেন? একেবারে সবকিছু খুলে ফেলতেছেন কেন? লজ্জা শরম কিছুই নেই নাকি? আকাশ অবাক হয়ে দেখে আরে এটা তো সেই মেয়েটা, যে মেয়েটা নিচে ওয়াশরুমে ছিল। এই মেয়েটা এখানে কি করছে? আমার রুমে আমি যা খুশি করি, আপনি এখানে কেন আসছেন? আপনার রুম মানে? এটা আমার নানার বাড়ি, আমরা এখানে থাকি, এই রুমগুলো আমাগো। অবশ্য আপনারও নানার বাড়ি, আপনারও হক আছে। যাই হোক, নিজের রুমে যখন জামা কাপড় পাল্টাইতেছিলেন দরজাটা বন্ধ করে রাখলে কি হইতো শুনি? আমি তো জামাই বদলাচ্ছি, এতে এত চিল্লাপাল্লার কি আছে? চিল্লাপাল্লা করবো না, আপনি সব সময় দেখায় রাখছেন। হোয়াট? সব কিছু মানে? তোমাকে কি দেখিয়েছি? আমি জাস্ট জামা চেঞ্জ করেছি, তুমি আমার শরীর দেখেছো, এটাতে কি এমন হয়েছে? কি হয়েছে মানে? হায় হায়, আপনি জানেন না এইগুলো দেখা তো মহাপাপ। আপনি একটা অবিবাহিত পোলা আর আমি অবিবাহিত মাইয়া, আপনার শরীর দেখা তো আমার জন্য জায়েজ না। হোয়াট রাবিশ! কি থেকে কি হয়েছে? বিদেশে আমি কত জামা কাপড় চেঞ্জ করেছি, সুইমিং পুলে ইনার পরে ঘুরেছি, কখনো তো এভাবে রিয়্যাক্ট করে না কেউ। এই মেয়েটা এমন করছে কেন? অবশ্যই খ্যাত সে, এর থেকে বেটার কি আশা করব? এই যে মিস্টার, বেশি আবল তাবল কথা বলবেন না, হ্যাঁ? আপনার ওই সুইমিং পুলে ইনার পরে ঘুরেছেন সেটা আমি বুঝতে পারছি, কিন্তু এইটা আপনার বিদেশ না, আর এইটা সুইমিং পুলও না, এটা আমাদের গ্রাম। আর একদম সোজা কথা, এই বাড়ির এখানে এসব চলবে না। এই মেয়ে, তুমি কে বলো তো? এই বাড়িতে আসার পর তুমি আমার পেছনে লেগে আছো, সমস্যা কি তোমার? কি? আমি আপনার পেছনে পড়ে আছি? আপনি আমার পেছনে পড়ে আছেন। গোসল করতে গেছি, এখানে আপনি ঢুকছেন। আর এখন আমি আপনার কাছে আসিনি, আপনার আম্মা আমারে পাঠাইছে, খানা দিছে নিচে খাইতে যাইতে। তুমি কে? আমি পড়ি। আকাশ এবার হেসে দেয়। তারপর পরী কাছে এসে ওর পেছনে দেখতে থাকে। কি হলো, এমন কি দেখতেছেন আপনি? পরি? কই, তোমার পেছনে তো কোনো ডানা টানা নেই। কোথাকার পরি তুমি? হ্যাঁ, আপনি তো মিয়া বহুত খারাপ আছেন। আমার নাম পড়ি, আমি দেখতে শুনতে পরীর মতোই সুন্দর। বুঝতে পারছি আপনি মজা করতেছেন, তাই না? শুনেন, আমি হলাম এই এলাকার সবচেয়ে সুন্দরী মাইয়া। আমার পেছনে হাজারটা পোলা ঘুরে, নিজের চেহারাটা একটু আয়নায় দেখা নেন, তারপর আমার নিয়ে মজা করতে আইসেন। আরে তোমার পেছনে শুধু এই গ্রামের ছেলেরা ঘুরে, আর আমার পেছনে বিদেশের শহরের সব মেয়েরা ঘুরে, বুঝলে? এই তো সে কাউয়া মাইয়া টাইয়ারাই ঘুরে। হোয়াট? কাওয়াইয়া মানে? মানে ওই যে কি বিপদ, পিন্ডা কতগুলো মাইয়া ঘুরে না অসভ্যর মতন, ওই মাইয়াগুলো আপনার মতো পোলার পেছনে ঘুরে। ভালো কোনো পোলার পেছনে ঘুরে? আইসে আমার ভালো মেয়ে, তুমি যাও তো, তোমার কাজে যাও। যাইতেছি, আপনি তাড়াতাড়ি খাইতে আসেন, নাইলে কিন্তু আপনার আম্মা আমারে আবার পাঠাইবো, আর আমি বারবার আইতে পারবো না, আমার অনেক কাজ আছে। কি কাজ আছে সে তো দেখতেই পাচ্ছি। আপনি কি আমারে কিছু কইলেন? না না, কিছু বলি নাই। যাও তুমি নিচে যাও, আমি আসতেছি। পরীর আগে গজগজ করতে করতে নিচে চলে আসে। আকাশ তখন মনে মনে বলে, ওই তাহলে রাজিয়া খেলার একমাত্র মেয়ে। আমি আমার দাবার কার্ডটা তো পেয়ে গেছি, এবার আমাকে খুব ভালোভাবে
চাল চালতে হবে। চিন্তা করো না মা, তোমার হয়রানির দিন শেষ। এবার তারা কষ্ট পাবে যারা তোমাকে কষ্ট দিয়েছে। এই বলে আকাশ পরীর দিকে তাকিয়ে হাসতে থাকে। পেছনে পরী আকাশের হাসি দেখে তাকে মুখ ভেঙচিয়ে চলে যায়। খাবার টেবিলে সবাই বসে খাবার খাচ্ছিল। আকাশের খালা তখন হঠাৎ করে তার নানাকে বলে উঠল, আব্বা, পরির জন্য একটা ছেলের কথা বলছিলাম, মনে আছে? কোন ছেলে যেন? আরে ওই যে একটা পোলা কানাডা থেকে আইছিল না, ওরা একটা সুন্দর মেয়ে দেখতে চাইছিল। পরিরে দেখা ওদের পছন্দ হয়েছে। এখন ছেলে বিয়ে করতে চায়। বিয়ে করার পর পরিয়ে নিয়ে কানাডা চলে যাইব। তুই কি বলতে চাস? ওরা পরীকে দেখতে আসতে চায়? হ, ঠিকই বুঝছো। ওরা কালকে পরিরে দেখতে আসতে চায়। সম্বন্ধটা আমার পছন্দ হইল না। কানাডা নিয়ে যাবে মানে? আমরা কি একবারও বলছি যে কানাডা নিলে আমরা রাজি হব? আহা বাবা, ওই সমস্ত কিছু পরের কথা। আগে ওরা আসে কিনা দেখি। তবে ছেলেরা অনেক ভালো বংশের, বুঝছো? খাবার টেবিলে যখন আকাশের নানা আর খালা এ সমস্ত আলোচনা করছিল, আকাশের মা আর আকাশ তখন একে অপরের দিকে তাকিয়ে দেখছিল। এখানে তারা অনেকটা মেহমানের মতোই। আর যেহেতু এখানে কারোর সাথে তেমন একটা গলাগলির সম্পর্ক নেই, তাই তারাও এ ব্যাপারে কোনো কথাই বলবে না। এদিকে মায়ের কথা শুনে পরি যেন গলায় কাটা বেজে যায়। পরি তখন কাশতে থাকে। পরিমা জিজ্ঞেস করে, কি হলো পরি, কাশি উঠলো কেন? পানি খা। মা, আমি আর খামু না, আমি রুমে চলে যাইতেছি। আমার আর খাওয়ার ইচ্ছা নাই তাই। পরি উঠে এক দৌড়ে সেখান থেকে চলে যায়। হঠাৎ করে এই কাণ্ডে ওর নানা একটু অপ্রস্তুত হয়ে যায়। ছোটবেলা থেকে রোজিনা এবং আকাশ তার কাছে না থাকায় তার ছোট মেয়ের এই মেয়েটাই তার অনেক আদরের হয়ে যায়। নানা বুঝতে পারে পরি কোনো একটা সমস্যা আছে, সে হয়তো এই বিয়েটা করতে চায় না, তাই এভাবে চলে গেছে। রাজিয়া পরিবেশটা স্বাভাবিক করার জন্য বলে, ও হয়তো লজ্জা পেয়েছে, সেই জন্য দৌড়ায় চলে গেছে। এমনও তো হতে পারে লজ্জা পায়নি, বরং বিয়েটা করতে চায় না। তোমারে বলছে পরি এসব কথা আপা? বলিনি, তবে বড় হলে ছেলে মেয়ের বিয়ে এভাবে না দিয়ে তাদেরকে জিজ্ঞাসা করে দিতে হয়। আপা, জিজ্ঞেস করার কিছু নাই। আমি জানি আমি যা কিছু বলবো পরি সব কথাই মানবে। ঠিক আছে, তোদের ব্যাপার। যদিও আমার এসব ব্যাপারে কিছু বলা উচিত না, তবুও আমার মনে হয় একবার তুই পরীকে জিজ্ঞেস করে নিলে ভালো হয়। আচ্ছা দেখি। পরি মন খারাপ করে ওর বারান্দায় বসেছিল। তখন রুমে ওর মা ঢুকে। কিরে, তোর মন খারাপ? না তো, ঠিক আছি আমি। শোন, তুই তখন এভাবে চলে আসলি, তুই কি বিয়েটা করতে চাস না? মা, মেয়ে যখন হইছি বিয়া তো করতেই হইব। তবে আমি যাচ্ছিলাম পড়াটা শেষ কইরা তারপর। আরে ওরা তোরে পড়াইবো, ছেলে দেখলে তোর পছন্দ হবে। আচ্ছা, তোমার যেমন ভালো হয়। লক্ষ্মী মেয়ে। পরিমা চলে যায়। পরি হঠাৎ কি মনে করে যেন ছাদে যায়। ওর কাছে ওর মাই সব। ওর বাবা মারা গেছে কিছু বছর আগে। ওর মা ওকে অনেক কষ্টে মানুষ করেছে। আর পরি ব্যক্তিগতভাবে কাউকে পছন্দ করে না, তাই ছেলে ভালো হলে তার আপত্তি নেই। তবে তাও কেমন যেন মন খুঁতখুত করছে। হঠাৎ ছাদে কারোর উপস্থিতি টের পায়। তাকাতেই দেখে আকাশ। এই খচ্চরটা এখানে কেন আইছে? তুমি কি আমায় কিছু বললে? কিছু না তো, কিছু বলিনি তো। এখানে এত রাতে কি করো? কিছু না, এমনি আসছি। রাত করে তো শুনি ছাদে থাকা ভালো না। তুমি গ্রামের মেয়ে মানুষ, জিন ভূত। আপনার মতন খচ্চর থাকতে আবার জিন ভূতকে ভয়? হোয়াট? কিছু না, আমি যাই। আকাশ এসেছিল পরীকে দেখি, কিন্তু সে ঠিক কী কথা বলবে বুঝতে পারছে না। পরী চলে যাচ্ছে, তাকে ডাক দিতেই ইগোতে বাজছে। হঠাৎ করে আকাশে বিদ্যুৎ চমকে পরী ভয় পেয়ে দৌড়ে আকাশকে ধরে। ওমা গো! কি হলো? আরে আমি বৃষ্টিতে খুব ভয় পাই। দেখেন আকাশ কেমন করতেছে। ওরা আর কিছু বলার আগে ঝপঝপ করে বৃষ্টি পড়তে থাকে। দুজনেই ভিজে যায়। দুজনের গা একে অপরের সাথে লেগে থাকে। দুজন দুজনকে দেখতে থাকে। পরী কাছে হঠাৎ সবকিছু কেমন যেন লাগতে থাকে। আবারও বিদ্যুৎ চমকায়। এবার পরে শক্ত করে আকাশকে ধরে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইয়া আল্লাহ, রক্ষা করো। আর এইভাবে দাঁড়িয়ে ভিজলে রক্ষা জীবনও পাবে না। চলো তাড়াতাড়ি নিচে নামো। আকাশ আর পরী দুজনেই নিচে নামবে। তখনই দেখে ছাদের গেট বন্ধ। পরী তখন ঘাবড়ে যায়।
এ কি, ছাদের গেটও তো বন্ধ মনে হইতেছে। এখন বাসায় যামু কি কইরা? কি বলো দেখি তো, সরো দেখি। আকাশ গেটের কাছে যায়। সত্যি সত্যি গেট বন্ধ। এই বাসার গেট কে বন্ধ করে? আম্মাই তো করেই সব সময়। বাসায় তো নানু, আমি আর আম্মাই। আর খালা তো আর ছাদে আসবো না। এখন কি করা যাবে? তোমার কাছে তো ফোন নেই, তাই না? আমি ফোন চালাই না। আমার ফোনও বাসায় ফেলে আসছি। হোয়াট রাবিশ! কারণ আমি ডাক দেই, আম্মা, ও আম্মা গো, আম্মা দরজা খোলো। না 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 না, হায় আল্লাহ, এখন কি হইব? এই বোকা মেয়ে, দেখতেছো না কি জোরে বৃষ্টি নামছে? এই বৃষ্টিতে তোমার আম্মা, নানা, 14 গোষ্ঠীও আওয়াজ পাবে না। তাহলে এখন কি করব? ওয়েট, এই রাতে তো সব ঘুমাই বৃষ্টিতে, নিচেও কেউ নেই, ডাকবো। হঠাৎ আকাশের চোখ যায় ছাদে ছোট্ট একটা ঘরে, যেটাকে সিঁড়িঘর বলে। একদমই ছোট, এত ছোট যে দুজন থাকা যাবে না আরামে। তবে আপাতত এটাই ভরসা। আরে তুমি অযথা চিন্তা করছো। ওই দেখো, কি ওইটা? ওই যে ঘর, ওইখানে থাকা যায়। এতক্ষণ এই ঘর থাকতে অযথা চেঁচামেচি করছো। কি কন এসব? আপনার সাথে আমি এই ঘরে জীবনেও না। এই ঘরে দুইজন আটবো না। কোনো মতে একজন শোয়া যাইব, আর আমি ঘুম ছাড়া থাকতে পারবো না। পরি কান্না করতে থাকে, আকাশ হাসতে থাকে। আরে শোয়া যাবে না, আমি পারবো না। একটু অ্যাডজাস্ট করতে হবে। এটা ছাড়ার কোনো অপশন দেখতে পাচ্ছ তুমি? না তো। তাহলে হ, ঠিক কইছেন। আবারও বিদ্যুৎ চমকায়। দুজনেই দৌড়ে রুমে যায়। আকাশ ভেতরে এসে দেখে আসলে খুব ছোট রুম, দুজনে থাকা যাবে না তা না, তবে আটসাট হয়ে থাকতে হবে। ভেতরে একটাই বেড আছে, সাথে একটুখানি জায়গা। পরি কাঁপছিল, আকাশও। আকাশ হঠাৎ খেয়াল করে সে রুমে দড়িতে 2টা শাড়ি, লুঙ্গি আর গামছা। এইসব কার? আম্মা আর নানার। তুমি তো ভিজে গেছো, ওই শাড়িটা পরে নাও। কি? না না, জীবনেও না। ব্লাউজ নাই, আমি খালি শাড়ি পইরা আপনার সামনে থাকতে পারবো না। আরে বোকামে, এই ভিজা শরীরে আরো বেশি করে সব দেখছি আমি। কি কন? পরি দুহাতে নিজেকে ঢেকে নেয়। পরির কাছে আর উপায় নেই। আচ্ছা, আমি পড়তেছি, কিন্তু আপনি ওইদিকে তাকান। ওয়েট, আকাশ মাঝখানে একটা শাড়ি দিয়ে দেওয়াল টাঙ্গায়। আরেকটা শাড়ি দূর থেকে পরি হাত দিয়ে ধরে বলে, নাও এটা পরে নাও। পরি দ্রুত ভেজা কাপড় পাল্টে শাড়ি পরে নেয়। আকাশ এই ফাঁকে নিজের শার্ট প্যান্ট বদলে লুঙ্গিটা পরে গামছাটা দিয়ে গা জড়িয়ে নেয়। কাপড় বদলানো শেষ হলে আকাশ মাঝের শাড়িটা সরিয়ে দেয়। পরির সামনে তাকাতেই আকাশ হাঁ করে দেখতে থাকে। পরি এমনিতেই খুব সুন্দর, তারপর ব্লাউজ ছাড়া শাড়ি পরা। পরির শরীরের প্রায় সবই বোঝা যাচ্ছিল। আকাশ কখনো কোনো মেয়েকে এভাবে দেখেনি। আকাশ যেন মাথা ঘুরে পড়ে যাবে। শরীর কেমন একটা শিহরণ খেলছে। পরি নিচে তাকায়, ওর বেশ অপ্রস্তুত লাগছে। হঠাৎ আকাশকে দেখে হেসে দেয়। কি হলো, হাসছো কেন? বিদেশি বাবু লুঙ্গি আর গামছা পরছে। তো এতে হাসার কি? বিপদে পড়লে সবই পড়তে হবে। আমি বাস্তবতায় বিশ্বাসী, সেটা দেশি আর বিদেশি না। তা ঠিক। আচ্ছা, শুয়ে পড়ো। বৃষ্টি আর আজ থামবে না, রাত করে চেঁচানোর দরকার নাই। আমাদের একসাথে দেখলে লোকে বাজে কথা বলবে, বিশেষ করে তোমাকে। আচ্ছা। পরি আর আকাশ দুজনে খাটে শুয়ে পড়ে, কিন্তু খাট এতটাই ছোট যে দুজনেকে একদম গা ঘেঁষে গা লাগিয়ে শুতে হয়। দুজনের কাছে বেশ অস্বস্তি লাগছিল। দুজনেই চুপচাপ থাকে। আজকে রাত্রে মানিয়ে নেওয়া ছাড়া দুজনের কাছে আর কোনো অপশন নেই। তবুও পরি মনে মনে ভয় পাচ্ছে। এই লোকটা আমার আবার ক্ষতি করে দেবে না তো? সে তো পুরুষ। না না, তা করবে না, সে আমার কাজিন। আর এত খারাপও মনে হয় না তাকে। প্রচুর বৃষ্টি আর ক্লান্ত থাকাতে দুজনেই ঘুমিয়ে পড়ে। এর ভেতরে আরেকবার বিদ্যুৎ চমকে ওঠে। পরি তখন ভয়ে আকাশকে জড়িয়ে ধরে। আকাশ ঘুমের তালে পরীকে জড়িয়ে ধরে শুয়ে থাকে। এভাবে সারা রাত কেটে যায়। সকালে আকাশে ঘুম ভেঙে যায়। আকাশ দেখে পরি ওর বুকে ওকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। আকাশের কাছে বিষয়টা দারুণ লাগে। হঠাৎ করে ওর মনে হয় এটা তো ঠিক না। আকাশ যেহেতু লাফিয়ে ওঠে, পরিও ঘুম থেকে লাফিয়ে ওঠে। ও মাই গড, সকাল হয়ে গেছে। এখন কি ছাদ কে খুলবে? হ, আম্মার তো এতক্ষণে খুলে ফেলার কথা। তুমি গিয়ে দেখো, যদি খুলে তুমি তোমার রুমে গিয়ে জামাটা চেঞ্জ করে নেবে, আর আমি আমার রুমে। যদি কেউ দেখে ফেলে তাহলে একটা বাজে কথা রটিয়ে দিবে। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি।
পরি যখনই উকি দিয়ে দেখতে যাবে তখনই পরীর মা এসে সামনে পড়ে। সে পরীর এই অবস্থা দেখে অবাক হয়ে যায়। এ কি, তোর এই অবস্থা কেন? এসব কি পড়েছিস? আর তুই ছাদে কি করছিস? দাঁড়া দাঁড়া, এখনই মাত্র আমি গেট খুলেছি। এর আগে তো গেট বাইরে থেকে বন্ধ ছিল। তার মানে তুই কাল সারা রাত এখানে একা একা? না, তুই তুই কি করছিলি? মা কিছু না, গতকাল রাত্রে মনটা খারাপ লাগে। আমি ছাদে আসছিলাম, বৃষ্টি শুরু হয় আর ওদিক দিয়ে তুমিও যে গেট আটকে দিয়েছিলে তাই আমি আটকা পড়ে গেছি। তাহলে তুই আমাকে ডাকবি না? আরে ডাকছি তো, অনেক ডাকছি, কিন্তু তোমরা বৃষ্টিতে শুনতে পাও নাই। তুই সারা রাত ছাদে একা একা ছিলি? হ। না, আমার কেমন তোরে সন্দেহ হইতেছে। দেখি তো ছাদে কে আছে। আরে মা, কেউ নাই, আর কে থাকবো? তুমি এইসব কি কও? তুমি আমায় চেনো না? কি কও না কও? রাজিয়া ভালো করে জানে তার মেয়ে অনেক ভীত। সারা রাত ছাদে এভাবে একা সে কখনোই থাকবে না। প্রয়োজনে ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করবে, কিন্তু সে একা একা এই ছাদে তো থাকবে না। রাজিয়া দ্রুত ছাদে চিলেকোঠার ঘরে ঢুকে অবাক হয়ে দেখে আকাশ এখানে। আকাশ রাজিয়া খালাকে দেখে তো থতমত হয়ে যায়। রাজিয়া তখন চোখ মুখ কঠিন হয়ে যায়। তার মানে তোমরা সারা রাত দুজনে এখানে ছিলে? ওয়েট ওয়েট, 1 মিনিট খালা। আপনি যেরকম ভাবছেন এরকম কিছু নয়। আমরা দুজনেই গতকাল রাতে ছাদে এসেছিলাম, বৃষ্টি নেমে পড়ে আর আপনারা গেট বন্ধ করে দেন। আমরা আপনাদেরকে অনেক ডাকি, আর উপায় না পেয়ে আমাদের এই অবস্থায় এখানেই থাকতে হয়। হ মা, জামা কাপড় তো ভিজে অবস্থা খারাপ হইয়া গেছিল, তাই এখানে তোমার আর নানার কাপড় চোপড় পইরা কোনো মতে কাটায় দেই। রাজিয়া আর কিছু বলে না। সে জানে আকাশ সত্য বা মিথ্যা যাই বলুক, পরি কখনো মিথ্যা বলবে না। সে বুঝতে পারে আসলে তারা যেটা বলছে সেটা সত্য। পরিস্থিতির শিকার বলা যায়, কিন্তু লোকে জানলে সেই সত্যিটা মিথ্যাতে রূপান্তরিত হয়ে যাবে, তার মেয়ের বদনাম হয়ে যাবে। রাজিয়া তখন কঠিনভাবে দুজনকে বলে, যা হবার হয়ে গেছে, দুজন দ্রুত রুমে গিয়ে ঠিকঠাক হয়ে নাও। একটু পরে পরীক্ষা দেখতে ছেলেপক্ষ আসবে। এ সমস্ত কিছু তোমরা এখানে ভুলে যাও। পরি এবং আকাশ দুজনে চুপচাপ মাথা নাড়িয়ে চলে যায়। আকাশ একটু পরে পিছন থেকে তার খালার কাছে আসে, তারপর কঠিন গলায় বলে, আমাকে পরীর সাথে দেখে আপনার খুব ভয় হয়েছে তাই না? চিন্তা করবেন না খালা, আপনার এই ভয় বেশি দিন থাকবে না। এই কথা বলে আকাশ একটা মুচকি হাসি দিয়ে চলে যায়। রাজিয়া বুঝতে পারে না ছেলেটা কি বোঝাতে চায়। রাজিয়া বেশি কিছু না ভেবে নিচে চলে যায়। একটু পরে ছেলেপক্ষ পরীকে দেখতে আসবে। বাড়িতে মোটামুটি ভালো খাবার দাবারের আয়োজন করা হয়েছে। কিছুক্ষণ পর বর পক্ষ থেকে বর তার এক বোন আর তার মা আসে। পরীকেও সুন্দর করে সাজিয়ে আনা হয়েছে। আকাশ দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে দেখছিল। পরী লজ্জায় একদম চুপ করে বসেছিল। ছেলে পরীকে দেখে পছন্দ করে ফেলে। পরীও ছেলেকে দেখে। ছেলে পরিবারও সবার মতামতে আজ সন্ধ্যায় বিয়ে ঠিক হয়। পরী বেশ খুশি। সে দৌড়ে রুমে চলে যায়, কারণ ছেলে খুবই ভদ্র আর সুদর্শন। পরী যখন রুমে গিয়ে আয়নায় নিজেকে দেখে, আকাশ তখন রুমে ঢুকে। পরী হকচকিয়ে যায়। এ কি, আপনি এখানে কেন? আকাশ এক লাফে পরী কাছে আসে, তারপর মুখে চাপা দিয়ে ধরে। চুপ, একদম চুপ। শোনো, চেঁচামেচি করবে না। যা বলছি মন দিয়ে শোনো, এই বিয়েটা তুমি করবে না। পরী অবাক হয়ে যায়। আকাশ বেশি কিছু বলে না, চলে যায়। বলেন কি বিয়ে করবো না মানে? আপনি কে এইসব বলার? আমি কেউ না, এভাবে হয় না কি এক দেখায় বিয়ে হয়ে যাবে? হাউ চিপ। তাতে আপনার কি? শাট আপ, এই বিয়ে তুমি করবে না, ব্যাস। ইস, বললেই হয়? পরী অবাক হয়ে তাকায়। পাগল নাকি বেটা? সন্ধ্যায় পরীকে বউ সাজিয়ে আনা হয় স্টেজে। পরীকে অনেক খুশি খুশি লাগছিল। মেহমানরা সবাই প্রায় চলে এসেছে। পরী বিয়ে নিয়ে পরীর নানাও বেশ খুশি। তার বেশ আনন্দের নাতনি, তার বেশ আদরে নাতনি। রাজিয়ার স্বামী মারা গেছে কয়েক বছর আগে। মেয়েকে তিনি অনেক কষ্ট বড় করেছেন। মেয়ের ভালো একটা জায়গায় বিয়ে হবে আর ধুমধাম করে, তাই তারও যেন আনন্দ আর সইছে না। এদিকে রোজিনার কাছে এত তাড়াহুড়ো ব্যাপারটা ভালো লাগছে না, যদিও সে কাউকে বলতে পারছে না। সবাই নিচে চলে যায়। রোজিনা উপরে রেডি হচ্ছিল, তখনই সেখানে আকাশ আসে। মা, ডেকেছো তুমি আমাকে? ডেকেছি। আকাশ, আমার কাছে আসলে বিষয়টা ভালো লাগছে না।
কোন বিষয়টা মা? ওরা একটু বেশি তাড়াহুড়া করছে না পরীর বিয়েটা নিয়ে। ছেলেটার তেমন করে ভালো খোঁজ খবরও নিল না, আর ছেলেরাও কেমন তাড়াহুড়া করছে বিয়ের জন্য। চিন্তা করো না মা, এই বিয়েটা আর হবে না। হবে না মানে? কি বলিস তুই এসব? হবে না মানে এই বিয়েটা হবে না। দেখ, উল্টোপাল্টা কোনো কথা বলবি না, ঠিক আছে? ওদের তাড়াহুড়ার বিষয়টা আমার কাছে ভালো লাগেনি, কিন্তু এটা সম্পূর্ণ ওদের ব্যক্তিগত ব্যাপার। আর আমাদের সাথে ওদের তেমন গলাগলির সম্পর্ক নেই যে আমরা এ ব্যাপারে আগ বাড়িয়ে কিছু বলতে পারবো। মা, গলাগুলির কোনো সম্পর্কের জন্য নয়। ওই ছেলেটার সম্পর্কে আমি খোঁজ নিয়েছি। ওর বিষয়ে আমি এমন কিছু তথ্য জেনেছি, সেটা জানার পর আমার মনে হচ্ছে না পরি মেয়েটার ওখানে বিয়ে হওয়া উচিত। মানছি ওদের সাথে আমাদের তেমন সম্পর্ক নেই, বাট একটা মেয়ের জীবনের কথা চিন্তা করে তো আমাদের এই বিয়েটা থামানো উচিত, তাই না? তাহলে আমি গিয়ে রেজিয়াকে বলে দেই? মা, তুমি রাজিয়া খালা নানা যাকেই বলো না কেন, কেউই বিশ্বাস করবে না, কারণ আমি জেনেছি। কিন্তু ওই ছেলেটার সম্পর্কে তেমন কোনো প্রুফ রাখতে পারিনি। এখন প্রুফ ছাড়া তো কেউ বিশ্বাস করবে না, তাই না? তুই জানলি কেমনে করে? তুই জানলি কেমন করে? এই যুগে এসব জানা কোনো ব্যাপার মা? আমাদের কত ফ্রেন্ড সার্কেল থাকে, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, কত কিছুর মাধ্যমে জানা যায়। তুমি শুধু এতটুকু জানো ওই ছেলেটা পরীর জন্য উপযুক্ত নয়। কিন্তু বিয়ের প্রায় সবকিছু ঠিক হয়ে গেছে, এই মুহূর্তে এসে? আর এই মুহূর্তে এসে বিয়েটা না ভাঙলে পরীর জীবনটা শেষ হয়ে যাবে। মানছি ওরা আমাদের তেমন আপন হতে পারেনি, বা আমরাও পারিনি, কিন্তু তাই বলে আমরা কিন্তু ওদের শত্রু না, তাই না মা? তা ঠিক বলেছিস, কিন্তু কি করবি চিন্তা করেছিস? সেটা বিয়েতেই দেখতে পাবে। আকাশ মুচকি এসে নিচে চলে যায়। রোজিনা একটু চিন্তায় পড়ে যায়। রোজিনা ভালো করে জানে তার ছেলে কখনো মিথ্যা বলে না। ছেলেকে তিনি বিদেশে পড়ালেও তার আদর্শই বড় করেছেন, তাই তিনি জানেন তার ছেলে এমন কোনো কাজ করবে না যাতে কারোর ক্ষতি হয়। রোজিনা মনে মনে বলেন, হে আল্লাহ, সব কিছু তুমি ভালো করো। বরপক্ষ চলে আসে, কারো যেন চিৎকার করে সেটা বলছে, বেশ আনন্দ হচ্ছে। এদিকে বরপক্ষ স্টেজে আসার পর তাদেরকে বসানো হয়। কাজীও চলে আসে। বরপক্ষ কোনো পক্ষের লোকজন একে অপরের সাথে কৌশল বিনিময় করতে থাকে। ঠিক তখনই আকাশ স্টেজের কাছে গিয়ে বলে, এই বিয়েটা হবে না। আকাশের কথা শুনে বরপক্ষ, কনেপক্ষ এবং উপস্থিত সবাই অবাক হয়ে যায়। ছেলেটা লাফিয়ে উঠে বলে, বিয়ে হবে না হবে না মানে কি? বিয়ে হবে না মানে হবে না। আকাশের নানা স্টেজ থেকে নেমে আসে। রাজিয়া খালা এক প্রকার দৌড়ে আসে। এই ভয়টাই তিনি পাচ্ছিলেন। পরীর দিকে কটমট করে তাকিয়ে থাকেন। তিনি নিজেও বুঝতে পারেন না আকাশ কেন এসব বলছে। বিয়ে হবে না মানে কি? কি বলছো সেটা তুমি জানো আকাশ? খালা, পরীর জন্য এই বিয়েটা একদমই ঠিক না। আমি যেটা বলছি সেটা করেন। এই বিয়েটা ওকে করতে দিবেন না। বিয়ে করব না মানে? আপনি আমার বিয়ে না করতে বলার কে? দেখো পরি, তোমাদের সবার কাছে আশ্চর্য লাগতে পারে, কিন্তু বিষয়টা হচ্ছে এই ছেলেটা তোমার উপযুক্ত নয়। এর আগে অনেকগুলো মেয়ের সাথে প্রতারণা করেছে, আর এরকম একটা ছেলে তোমাকে বিয়ে করলে। ঠিক তখনই রাজিয়া খালা এসে আকাশের গালে চড় মারে। আকাশ গালে হাত বোলাতে বোলাতে পরীর দিকে রেগে তাকিয়ে থাকে। উপস্থিত সবাই থ হয়ে যায়। রোজিনা দৌড়ে এসে সব দেখে অবাক হতে থাকে। রাজিয়া থাম, আগে আকাশ কি বলে সেটা শুনে নেই। ওর কোনো কথা শোনার দরকার নেই আব্বা। এই ছেলেটা এখানে আইছে আমার মেয়ের বিয়ে ভাঙতে। আমি আমার মেয়ের যে ছেলের সাথে বিয়ে ঠিক করছি তার সাথেই হইব। আশ্চর্য, বিয়ে ভেঙে ওর কি লাভ? বাবা, লাভ লসের কথা আমি জানি না, তবে ওরে আমার প্রথম থেকেই ভালো লাগে নাই। রেজিয়া, যা ইচ্ছে তা বলিস না। আমার তোর উপর রাগ আছে। মাঝে আমাদের মধ্যে সম্পর্কটা তেমন ভালো ছিল না, তার মানে এই না আমার ছেলে তোদের কোনো ক্ষতি করবে, আর তুইও ওকে যা ইচ্ছে তাই বলে অপমান করবি। তাহলে তোমার ছেলেকে বলো আমার মেয়ের বিষয়ে চুপ থাকতে। ঠিক তখনই বরপক্ষ থেকে ছেলেটা বলে ওঠে,
এইসব কি তামাশা হচ্ছে? আমাকে নিয়ে এইসব কি কথা বলছে ছেলেটা? এই ছেলেটা কে? কি চাইছে? কোনো প্রমাণ দিতে পারবে আমি এমন কিছু করেছি? পুরি সাহেব, আপনাদের নাম আছে, ভালো বংশ, মেয়ে ভালো, সেই জন্য আমরা এখানে এসেছি। আমরা শহরের মানুষ, গ্রামে বিয়ে দিতে আমাদের একেবারেই বয়ে যায়নি, কিন্তু এখানে এনে আপনারা আমাদের অপমান করছেন। আমরা কিন্তু চলে যেতে বাধ্য হব। আকাশ, চল 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 এখান থেকে। ওরা যা ইচ্ছে করুক, আমাদের জানার দরকার নেই। পরীর জীবন খারাপ কিংবা ভালো হোক, তাতে আমাদের কিছু যায় আসে না। আকাশ আর কিছু বলে না। একবার নানার কাছে যাই, পরীর সাথে দাঁড়িয়েছিল। নানা ভাই, তোমাদের সাথে আমার বেশি দিনের পরিচয় হয়তো না, তবে এতটুকু বলতে পারি, এই বিয়েটা দিয়ে তোমরা পরীর জীবনটা নষ্ট করে ফেলছো। আমার মাকে যদি ভালোবেসে থাকো আর আমাকে বিশ্বাস করে থাকো, তাহলে এই বিয়েটা হতে দিও না। তারপর আকাশ ছেলেটার কাছে যায় আর তার কানে কানে বলে, বোকা ছেলে, তোমাকে বাঁচাতে চাইছি। এই মেয়েটা গত রাতেও আমার সাথে ছিল। তুমি চাইলে আমি সেটার প্রমাণও তোমাকে দেখাতে পারি। কিন্তু যত যাই হোক, ও কিন্তু আমার কাজিনই। ওর মায়ের রিয়াক্টে এখনও বুঝতে পারোনি আমি, তাই একটা নষ্টামের হাত থেকে তোমাকে বাঁচাতে তোমারই বদনাম করেছি। কিন্তু মনে হচ্ছে এরা তোমার সাথে জোর করে ওদের মেয়ের বিয়েটা দিয়েই ছাড়বে। যাই হোক, এখন তোমার ইচ্ছা। ভিডিওটা চাইলে আমি তোমাকে পাঠিয়ে দিতে পারি। আকাশ আর কিছু বলে না, মুচকি এসে সেখান থেকে চলে যায়। ছেলেটা তখনই বলে ওঠে, আমি এই বিয়ে করব না। কি হয়েছে বাবা? কেন বিয়ে করবে না? ওর কথায় তুমি কিছু মনে করো না। আমরা কিন্তু তোমাকে অবিশ্বাস করিনি। আপনারা আমাকে বিশ্বাস বা অবিশ্বাস করেন, তাতে আমার কিছু যায় আসে না। আমি সেই জন্য বিয়ে ছেড়ে যাচ্ছি না। একটা ছেলে একটা মেয়ের বিয়েতে এসে বিয়ে ভেঙে দেওয়া কখনো জানে না। যখন এই ছেলেটা আর মেয়েটার মধ্যে কিছু থাকে, আমি শিওর আপনার মেয়ের সাথে এই ছেলেটার কোনো নষ্ট সম্পর্ক আছে। আর সেই কারণে এই নষ্ট মেয়েটাকে আপনারা আমার গলায় ঝুলিয়ে দিতে চাইছেন। এই কথা শুনে উপস্থিত সকলে দাঁড়িয়ে ওঠে। রাজিয়া খালা অসহায়ের মতো তাকিয়ে থাকে। ততক্ষণে আকাশ আর আকাশের মা উপরে উঠে গেছে। ও নানা ব্যাপার চাকা খেয়ে যায়, কোথাকার জল কোথায় গড়াচ্ছে আর তার কি ব্যবস্থা নেওয়া উচিত তিনি কিছুই বুঝতে পারে না। এদিকে ছেলের কথা শুনে ছেলের মাও রেগে মেগে তেলে বেগুনে জ্বলে উঠে বলেন, আমি অনেক শখ করে আপনার মেয়েটাকে আমার ছেলের বউ করে নিতে এসেছিলাম, কিন্তু আপনাদের রিলেশন আর এই ছেলেটার কথা শুনে মনে হচ্ছে আমরা অনেক বড় ভুল করতে যাচ্ছি। বাবা চল এখানে আর এক মুহূর্তও না। না 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 আপা, ওদের কারো কথা শুনবেন না। ওরা আমাদের ভালো চায় না। আমার মেয়ের খারাপ না। আপনার মেয়ে খারাপ না? আপনার মেয়ে খারাপ না হলে গত রাতে ওই ছেলেটার সাথে থেকেছে, সেটা কি ভালো করেছে? আমি যখন জানবো আমার হবু বউ একটা ছেলের সাথে রাত কাটিয়েছে, আমি সেটা মেনে নেব। আপনি নেবেন? এই কথা শুনে উপস্থিত সকলে হাঁ হয়ে যায়। পড়িও পুরো অবাক হয়ে যায়। এইসব কথা এই লোকটা জানলো কি করে? আকাশ ভাইয়া তো কখনো সেই সব বলার কথা নয়। তবে কি কেউ আমাদের একসাথে দেখে ফেলেছে? নিশ্চয়ই হারামজাদা ছেলেটা পরীর বিয়েটা ভাঙার জন্য ছেলেটাকে সব বলে দিয়েছে। কি হলো, কথা বলছেন না কেন? এটা মিথ্যা? হ্যাঁ বাবা, এসব কিছু মিথ্যা, এমন কিছুই ঘটেনি। তাই যতটুকু বুঝতে পেরেছি এই ছেলেটা আপনার বোনের ছেলে। এত বড় মিথ্যা কথা কেন বলবে সে? এই কথার জবাব আর রাজিয়া দিতে পারে না। অন্যান্য মানুষ বুঝতে পারে না কি হচ্ছে। তার নানাও না, তিনি চান না প্রথমে বিয়েতে এত বাধা এই ছেলেটার সাথে আর বিয়ে হোক। কিন্তু নাতনির সম্পর্কে এমন বাজে কথাও তিনি মেনে নিতে পারেন না। এতক্ষণে লোকেরা কানাকানি শুরু করে দিয়েছে। নানা একটু রেগে গিয়ে বলেন, তোমরা কি ভুলে গেছো তোমরা কার বাড়িতে দাঁড়িয়ে কার সম্পর্কে কি বলছো? এত কিছু বলার পরও তোমরা ভেবেছো তোমাদের সাথে আমরা আমার মেয়েদের বিয়ে দেব? বাবা শান্ত হও, তুমি শান্ত হও। না ভাই, আপনি কি বিয়ে দেবেন? এই মেয়েকে তো আমি বিয়ে করব না। এই মেয়েটা নষ্টা, অন্য একটা ছেলের সাথে বিয়ের আগে রাত কাটায়, তাকে আমি কি বিয়ে করব? এতক্ষণ পরে চুপ করেছিল, সে আর পারে না। সে তখনই দৌড়ে আসে আর বলে, এই বিয়েটা আপনি কি ভাঙবেন?
আমি নিজেই বিয়ে ভাঙতেছি। বা অন্য একটা ছেলের সাথে থেকে বড় গলায় কথা বলা। হ্যাঁ, আমি থাকছি আকাশ ভাইয়ের সাথে। আমি এক রাত ছিলাম, কিন্তু তার সাথে আমার কোনো কিছুই হয় নাই। আমরা শুধুমাত্র বিপদে পড়ে একসাথে। হাহা, একটা ছেলে আর একটা মেয়ে একটা রাত একসাথে কাটিয়ে দেয়, কিন্তু কোনো কিছু করা ছাড়াই। এইসব কিছু তুমি আমাকে বোঝাতে এসেছো? হাহাহা, তোমার মতো এমন 10টা মেয়ের সাথে আমিও দেখেছি। আমি তো জানি সেখানে কি হতে পারে। এ কথা শুনে উপস্থিত সবাই আরো অবাক হয়ে যায়। পরি তখন মনে মনে বলে, এই ছেলেটা নিজেই এত খারাপ, আমার তাহলে আসলে এর সাথে বিয়ে করা উচিত না। নানা ভাই তখন রাজিয়ার কাছে গিয়ে বলে, তোমার কি এরপরও কিছু বলার আছে? রাজিয়া আর কথা না বলে মাথা নিচু করে। আকাশ ছেলেটা কি করেছে সেটা এখন পরের বিষয় হয়ে যাচ্ছে। যে ছেলেটা বিয়ের আগে 10টা মেয়ের সাথে রাত কাটাতে পারে সে তার মেয়ের যোগ্য না, সে এতক্ষণে বুঝে ফেলেছে। এর জন্য সে আর কিছু বলতে পারে না। তুমি নিজে 10টা মেয়ের সাথে থেকেছো আর আমার নাতনিকে খারাপ বলছো? ওইটা আমার পোলা, সে শহরের ছেলে, মেয়েদের সাথে থাকতেই পারে, কিন্তু আপনার মেয়ে, তাও একটা গ্রামের মেয়ে, সে কি করে শহরের ছেলের সাথে রাত কাটাতে পারে? শোনেন আন্টি, সম্মান সম্মানই হয়, সেটা ছেলে হোক আর মেয়ে হোক। একটা মেয়ে রাত কাটালে খারাপ হয়ে যায়, ছেলে ভালো। আপনার ছেলে 10টা মেয়ের সাথে রাত কাটিয়েছে, খারাপ কাজও করেছে, নিজেই স্বীকার করেছে। কিন্তু আমি ভুলবশত রাতে থেকেছি, তবে খারাপ কিছু করিনি। কিন্তু যাই হোক, সেসব আমি আপনাদেরকে জোর করে বিশ্বাস করাতে যাব না, কারণ আমি নিজেই আপনার ছেলেকে বিয়ে করব না। আপনারা যেতে পারেন। চল চল এখান থেকে, এখানে আর এক মুহূর্তও না। গ্রামের মেয়েরা গ্রামের মেয়েই হয়, এগুলো নষ্ট আর খেত হয়। চল এখান থেকে। ছেলেপক্ষ সবাই চলে যায়। পরি সেখানে দাঁড়িয়ে পড়ে। গ্রামের মানুষ তখনও কানাকানি করছে। রাজিয়া খালা অলরেডি কান্না শুরু করে দিয়েছেন। হায় হায়, এ আমার কি বড় সর্বনাশ হইল। আমি এখন কি করি? ওরে সর্বনাশী, বলছিলাম এই কথা কারোরে বলবি না। ওই পোলাটা এগুলা জানলো কি করে? এখন তো পুরা গ্রাম রইট্টা গেল। মা, আমি জানি না কি করে সবকিছু জানছে, কিন্তু পুরো গ্রাম জানছে। এটা তো তুমি ভয় পাইতেছো কেন? আমি তো কোনো কিছু করি নাই। নানু ভাই, কিছু করো নাই, সেটা তো কেউ জানবে না। মানুষ তো সেটাই জানবে যেটা মানুষ শুনছে। আপনারা নাটক করেন না। আপনাগো মাইয়ার খবর সবাই জেনে গেছে। এই নষ্টা মাইয়া এই গ্রামে থেকে বিদায় করেন, নাইলে কিন্তু আমরা এই গ্রামে আগুন লাগাই দিম। ঠিক এই সময় আকাশ আর তার মা ব্যাগ গুছিয়ে নিচে আসে। এ কি, তোরা কই যেতেছিস? বাবা, আমরা চলে যাচ্ছি তোমাদের সাথে। আমরা এত বছর পর দেখা করতে এসেছি, সম্পর্কটা যাতে একটু ভালো হয়, কিন্তু তার মানে এই নয় যে তোমার ছোট মেয়ে সবার সামনে আমাদের অপমান করতে পারে। আমার ছেলে তো তোমাদের খারাপের জন্য কিছু বলেনি। খারাপের জন্য বলে নাই। তোমার পোলা ওই কথা কইতে গেছে কেন? গতকাল রাতে এসে পরির সাথে ছিল। তাই একসাথে ছিল না, কথাই ছিল, সে আমি জানি না। আর আমার ছেলে এসব বলবে না সেটাও আমি জানি। যাই হোক, দুদিনের জন্য এসেছিলাম, মনে হচ্ছে বিরাট পাপ করেছি। আমরা চলে যাচ্ছি। আমাদের জন্য যদি তোমাদের কোনো ক্ষতি হয়ে থাকে ক্ষমা করে দিও। না, তোরা যাইতে পারবি না। যেতে পারবো না মানে কি বাবা? আকাশ রে পড়ি, বিয়ে করতে হইব, তারপরে আকাশ এখান থেকে যেতে পারবো। কি কি বলছো এসব বাবা? পরীর সাথে কেন আকাশ বিয়ে করবে? এসব তুমি কি কইতাছো বাবা? ওই পোলার সাথে আমি আমার মাইয়ার বিয়া কখনোই হইতে দিব না। না না, এগুলো তুমি কি কইতেছো? ঠিকই কইতেছি। নানার নামে যেই বদনাম ছড়াইছে, এই বদনাম কাটানোর আমার কাছে আর কোনো উপায় নাই। গ্রামের সব মানুষ খেইপা গেছে। এখন যদি তোর আকাশের সাথে বিয়ে না দেই, তাহলে সব কিছু শেষ হয়ে যাবে। আমার কথার উপরে আর কোনো কথা কইস না। কি নানা ভাই, বিয়ে করবা আমার পরিবে? আকাশ মনে মনে বেশ খুশি। খুশিতে লাফাতে ইচ্ছে করছে। সে যা চাইছে তাই হচ্ছে, কিন্তু সেটা কাউকে বুঝতে দেওয়া যাবে না। আকাশ অসহায়ের মতো উপরে তাকিয়ে বলে, না না, আমি তো অপরাধী। আমি আপনাদের ভালো করতে চেয়েছিলাম, কিন্তু এখন যদি আমি বিয়ে করতে রাজি হই, সবাই আমাকে আরও আগে অপরাধী ভাববে।
হ্যাঁ, গতকাল রাতে ওর সাথে আমার থাকা হয়েছিল, কিন্তু সেটা বৃষ্টির কারণে ছাদে ফেঁসে গিয়ে। আর এখন তো সবাই ভাবছে আমি ছেলেটাকে বলেছি। আমি জানি না ওরা কি করে এসব জানলো। আহারে, ওইসব আমি জানতে চাইতেছি না। আমি বলতে চাইতেছি তুমি কি পারবে। আমি বলতে চাইতেছি তুমি কি পরিরে বিয়ে করবা। এখন তোমার হাতে সব কিছু। দেখো গ্রামের মানুষ কেমন করে খেপে গেছে। আকাশ তার মায়ের দিকে তাকায়। ওর মা মাথা দিয়ে না করে। তারপর আকাশ পরি আর তার নানার দিকে তাকিয়ে বলে, ঠিক আছে নানা, আমি বিয়ে করতে রাজি আছি, তবে এক শর্তে। শর্ত? কিসের শর্ত? এখানে আমার আর আমার মায়ের অপমান হয়েছে। বিয়ে করার পর আমি আর এক মুহূর্তে এখানে থাকবো না। পরীকে নিয়ে আমি আর আমার মা এখান থেকে চলে যাব। যদি এমন হয় তাহলে আমি পরীর সম্মানের কথা চিন্তা করে ওকে বিয়ে করব। আরে এটা তোমার বলা লাগবো? তোমরা শহরের মানুষ, শহরে থাকবা। পরীকে বিয়ে করে তোমার ঘরের জামাই রাখার কথা কইছি একবারও? পরী তো তোমাদের সাথে যাইব, ওইটা ওর শ্বশুর বাড়ি হইব, ওখানেই তো যাইব। না না, আপনি বোধহয় আমার কথা বুঝতে পারেননি। কাল আমাকে যেভাবে অপমান করেছে, ভবিষ্যতে আর কোনোদিন আমি এই বাড়ির মুখোমুখি হতে পারবো না। আমি চাই না পরী আমাকে বিয়ে করার পর আপনাদের কারোর সাথে যোগাযোগ না করুক। এই কথা শোনার পর ওর নানা, খালা আর পরি অবাক হয়ে যায়। ওর মা অবাক হয়ে যায়। এই ছেলে, তুমি কি বলতে চাইছো? তুমি তো ভারী বেয়াদব ছেলে। প্রথম থেকেই তোমাকে আমার... রাজিয়া চুপ থাক। ওর রাগটা তো স্বাভাবিক, তাই না? ঠিক আছে, সেটাই হবে। যাও, তুমি রেডি হয়ে আসো। রাজিয়া কান্না করতে থাকে। রোজিনা কিছু বলে না। পরি হাঁ হয়ে বসে থাকে। ও বুঝতে পারে না কি থেকে কি হচ্ছে। আকাশ উপরে গিয়ে রেডি হতে থাকে। কিছুক্ষণ পর ওদের বিয়ে পড়ানো হয়। বিয়ে শেষে আকাশ আর আকাশের মা পরীকে নিয়ে রওনা হয়ে চলে যায়। এদিকে রাজিয়া কান্না করতে থাকে। নানা তখন তার মেয়েকে সান্ত্বনা দেন। রাজিয়া, এত ভেঙে পড়িস না। রোজিনা তোরই বোন। আমি জানি তুই ওদের সাথে বেশি খারাপ ব্যবহার করে ফেলেছিস, এজন্য ওরা তোর সাথে এভাবে কথা বলছে। কিন্তু বিশ্বাস কর, ওদের রাগ ঠান্ডা হয়ে গেলে দেখবি সব ঠিক হয়ে যাবে। বাবা, ওরা যে কইতা ছিল আমার মাইয়ারে আমার সাথে যোগাযোগ করতে দিবে না। আমার তো এই মাইয়া ছাড়া আর কিছুই নাই। আরে পাগলি, আমি নিজে সহ তোরে লইয়া যাবো। দেখি ওরা কেমনি খেদায় দেয়। আর ঠান্ডা হয়ে গেলে সব কিছু ঠিক হয়ে যাবে, চিন্তা করিস না। রাত 9টার দিকে পরি, আকাশ আর ওর মা বাসায় পৌঁছে যায়। পরীকে একটা রুমে নিয়ে রাখা হয়। পরি বসে কান্না করছিল। কিছুক্ষণ পর আকাশের মা রুমে আসে। পরি দেখ, তুই আমার মেয়ের মতো। আমি তোর খারাপ চাই না, তবে তোর মা আগে আমাদের সাথে যেটা করেছে আর আজকে যেটা করছে কোনোটাই আমাদের সাথে ভালো করেনি। যাক, এসব নিয়ে আমি তোর উপর রাগ নেই, তবে আকাশ ছেলে মানুষ তো, ওর একটু রাগ থাকবে স্বাভাবিক। তাই তোদের বিয়েটা যেভাবেই হোক, তোরা স্বামী স্ত্রী। মনে রাখিস, একজন স্ত্রী চাইলে সব কিছু পারে, তোকেও পারতে হবে। আর ও সব রাগে বলছে তোর মায়ের সাথে দেখা করতে দেবে না। আমি বেঁচে থাকতে এমন কিছু হবে না, সব চিন্তা ভুলে যা। আকাশ তোর সাথে আর তুই ওর সাথে ভালো থাকবি। তোরা দুজন এখন দুজনের, এটাই চিরন্তর সত্য। পরি কিছু বলে না। আশঙ্কিক ঘটনায় ও একেবারে পাথরের মতো হয়ে গেছে। ওর খালা চলে যায়। কিছুক্ষণ পর তিনি পরীকে খাওয়াতে আসে। পরি পাথরের মতোই চুপচাপ খাবার খেয়ে যায়। খালা ওকে খাইয়ে দিয়ে চোখ মুছতে মুছতে চলে যায়। 5 মিনিট পর আকাশ রুমে ঢুকে পরীর দিকে তাকায়। এইভাবে সংসেজে রুমে বসে থাকার কোনো মানে আছে? এগুলো খুলে চুপচাপ শুয়ে পড়ো। আর একটা কথা, আমার কাছ থেকে কখনো স্বামীর অধিকার চাইবে না। পরি চুপ করেছিল। সে রেগে গিয়ে বলে, আপনি এসব করছেন তাই না? সব কিছু করছি মানে? আমি কি করব? ওই রাতে আমাদের একসাথে থাকার কথা আপনি ওই ছেলেটাকে বলেছেন, আর আপনি নিজে ইচ্ছে করে আমার বিয়েটা ভাঙছেন তাই না? এইসব কিছু করছেন আমার মায়ের কাছ থেকে প্রতিশোধ নিতে। বাহ, তুমি বেশ বুদ্ধিমতী। এসব কিছু যখন বুঝেছো তখন আমাকে বিয়ে করছো কেন? আমার নানা আর মায়ের সম্মান রক্ষা করার জন্য আমি আপনাকে বিয়ে করছি। কিন্তু তুমি এত রাগ করছো কেন? ওই ছেলেটা তো নিজের মুখে স্বীকার করেছে সে আসলেই নষ্ট ছেলে।
এইটা আপনি আমাগো আগে জানায় দিলে আমরা ভালোই ভালোই বিয়েটা ভেঙে দিতাম। আমি অন্য একটা ছেলেকে দেখে বিয়ে করে নিতাম। এমন কোনো লোককে তো বিয়ে করতে হইতো না যে লোকটা আমাকে ভালোবাসে না। এখন তো আপনার মতো একটা লোকের সাথে আমার আজীবন থাকতে হইব। আমার সাথে তুমি আজীবন থাকবে কেন? চলে যাও। চলে যাবার জন্য তো আপনাকে বিয়ে করি নাই। আপনি নিজেও জানেন এটা আমি করবো না। হ্যাঁ, তাহলে চলে যখন যাবে না, চুপচাপ শুয়ে পড়ো। অনেক রাত হয়েছে, সারাদিন অনেক নাটক গেছে, এখন ঘুমাবো। নাটকের শুরু আপনি করছেন, এখন ঘুমাতে চাইছেন? তো এখন কি রাত জেগে তোমার সাথে ঝগড়া করব? ঝগড়া কেন করবেন? আমি যেহেতু আপনার স্ত্রী, আমার সাথে বাসর করবেন। বাসর তোমার সাথে আমার আসলে হাসি পাচ্ছে। তুমি কি জেগে জেগে স্বপ্ন দেখতেছো? তুমি নিজেই বুঝতে পেরেছো আমি প্রতিশোধ নিতে এসব করেছি, তারপরও এসব চিন্তা কি করে করো? আপনি আপনার উদ্দেশ্য নিয়ে করছেন, আর আমি আমার উদ্দেশ্য নিয়ে সবকিছু করব। তোমার উদ্দেশ্য কি? আদর্শ স্ত্রী হওয়া। স্ত্রী হয়ে আমার উপর ছড়ি ঘুরালে কাজ হবে না। আমার তো গার্লফ্রেন্ড আছে, এখানে কয় মাস থাকবে, তারপর একটা না একটা উপায় বের করে তোমাকে এখান থেকে আমি তাড়িয়ে দিব। এমনি তোমার উপর আমার প্রতিশোধ নেওয়া হয়ে যাবে। আর যে মেয়েটাকে বিয়ে করেছি ডিভোর্সি বলে, দ্বিতীয়বার তো তার আর বিয়ে হবেই না। তোমাকে এখানে রেগে আর আমি কি করব? তুমি চলে গেলে আমি আমার গার্লফ্রেন্ডকে বিয়ে করে নেব। আপনার আমি খুন করে ফেলবো, কিন্তু তেমন কিছুই করতে দিব না। অল দ্য বেস্ট। দেখা যাক কে জেতে। বালিশ নিয়ে কই যাইতেছেন? ঘুমাতে যাচ্ছি। তোমার কি মনে হয় তোমার সাথে এক বিছানায় আমি শোবো? চুপচাপ খাটে উঠে শুয়ে পড়েন, আর নাইলে ওড়না দিয়ে আপনার গলার ফাঁস দিয়ে একেবারে মাইরা ফেলামু। গ্রামের মেয়ে আর চুপচাপ থাকি বইলা আমারে বোকা ভাইবা আপনি ভুল কইরেন না। আকাশ একদম অবাক হয়ে যায়। পরীর এই রূপ তার অজানা ছিল। ওরে বাপরে বাপ, এই মেয়েটা এমন আচরণ করছে কেন? তোমার তো সাহস কম না? সাহসের আপনি দেখছেনটা কি? আপনি আমারে যাতা মনে কইরেন না। আমি ভালোর ভালো আর খারাপের খারাপ। মাঝখানে কোলবালিশ রেখে চুপচাপ শুয়ে যান। সিনেমার নাটক আমার সাথে করবেন না। এটা ভাববেন না আমি নিজে আপনার সাথে শোয়ার জন্য পাগল হয়ে যাইতেছি। আপনার মতো একটা অসভ্য লোককে যতদিন আমি ঠিক না করছি, ততদিন আমি নিজেও আপনার কাছে যাবো না। বাট অসভ্য লোক মানে তুমি অসভ্য কাকে বললা? আপনি অসভ্য, তাই আমি আপনার অসভ্য বলছি। এখন চুপ করে ঘুমান। এই মেয়েটা আসলে ডেঞ্জারাস আছে। একে যতটা অবলা ভাবছিলাম ততটা না। এখন ভালোভাবে কথা শুনে এখানে শুয়ে পড়ি, নইলে আবার রাগ করে কি কাণ্ড করে কে জানে। আকাশ বারান্দায় যেতে গিয়ে আবার খাটে এসে শুয়ে পড়ে। আকাশ চুপচাপ শুয়ে পড়ে। পরি মনে মনে হাসে। মিস্টার আকাশ, তুমি কি ভাবছো আমারে বিয়ে করার প্রতিশোধ নিবা? এত সহজ না। আমি বাকি মেয়েগুলোর মতো অবহেলা না। চুপচাপ তোমার অত্যাচার মেনে নিব। 1 মাস 2 মাস 2 বছর পর হলেও আমার অধিকার আমি আদায় করে নিবই। একটু পর পরই লাইট অফ করে ঘুমিয়ে পড়ে। রাত 2টা কি 3টা। হঠাৎ করে আকাশের ঘুম ভেঙে যায়। ওর গায়ের উপরে কারোর হাত পা পড়েছে। আকাশ এক প্রকার চেঁচিয়ে ওঠে। আহ! আরে কি হইছে? চেঁচাইতাছো কেন? আমার গায়ের উপর মনে হলো কার যেন হাত পা পড়লো। আরে হাসো কেন? ওইটা আমি ছিলাম। হোয়াট? তুমি? আমি আসলে বাড়িতে আমি আম্মারে জড়ায় ঘুমাই, তো এইখানে কারে ধর্ম আপনারই তো ধরতে হইব। মানে হোয়াট ইজ দিস? তুমি কি পাগল? না, বউ নিয়া করছেন, এখন সব সহ্য করবেন। না, বউ বিয়ে করছেন, এখন সব সহ্য করবেন। কিসের বউ? তোমায় বউ মানি না। ও আচ্ছা, তাই? ওই ছেলেটাকে আমার বদনাম করার সময় মনে ছিল না? কিসের বদনাম? আমি খুব ভালো করেই জানি এটা আপনি ছাড়া আর কে বলবে? আপনি আর কি কি বলেছেন? বলেছি, বেশ করেছি। এটাও বলেছি তোমার ভিডিও আছে। ভিডিও? আপনি না বললেন সেদিন মোবাইল ছিল না? তাহলে নাটক করে ছাদে রাখছেন আমাকে বদনাম করার জন্য? হ্যাঁ, ছিল না। মিথ্যা বলেছি ছেলেটাকে, তবে ছেলেটা টোপ গিলে ফেলেছে। আর তোমাকেও নাটক করে ছাদে রাখিনি, তবে নাটক করে বিয়ে করেছি। আর আপনি প্রতিশোধ নিতে আমায় বিয়ে করে ফেলেছেন? ভিডিওর কথা বলছেন? আপনারা তো আমি ছাড়বো না। তো যেইভাবেই হোক বিয়ে যেহেতু করছেন, এবার আমাকেও আপনার গিলতে হবে। হোয়াট?
চুপচাপ ঘুমান, আপনাকে জড়িয়েই ঘুমাবো। চেঁচালে কিন্তু রাত করে আমিও চেঁচাবো, সেটা ভালো হবে? এই না না, চেঁচিও না। ঠিক আছে বইন, তোর যা ইচ্ছে কর, শান্তিতে ঘুমাতে দে। গুড বয়। আকাশ শুয়ে পড়ে, পরি মুচকি হাসে। কারে বিয়ে করলাম, প্রতিশোধ তো দূরে, মনে হচ্ছে নিজেই নির্যাতিত হইতে বিয়ে করছি। ইয়া আল্লাহ রহম করো, কি দজ্জাল বিয়ে করছি। সকালবেলা পরি ঘুম থেকে ওঠে। আকাশ তখনও ঘুমিয়ে। হঠাৎ করে বুঝতে পারে কেউ ওর হাত ধরে টানছে। আকাশ শক চুকিয়ে ওঠে। কে কে? আমি। তুমি তুমি এই ভোরে এভাবে টানতেছো কেন? ওঠেন, কত বেলা হয়েছে, যান ফ্রেশ হয়ে কাজ করেন। কাজ করব মানে? কি কাজ করব? আপনার আব্বা যেই কাজ করে সেই কাজ। হোয়াট? আমি এসব কেন করব? কারণ আপনি বিয়ে করছেন, বউ হইছে, এতদিন গায়ে হাওয়া লাগায় ঘুরছেন, আর এসব হবে না। হোয়াট ননসেন্স! তুমি এসব বলার কে? এই আপনার বউ। শোনো, তুমি একদম বউ বউ করবে না। তোমাকে আমি বউ মানি না, আমার গপ আছে। এ সময় হঠাৎ আকাশের কল আসে। আকাশ কল তুলে বলে, ঠিক আছে, আমি আসতেছি। ওই যান। রিয়ার সাথে দেখা করতে। রিয়া? রিয়া কেডা? রিয়া আমার গার্লফ্রেন্ড। ও আকাশ আর কিছু বলে না, দ্রুত রেডি হয়ে চলে যায়। পরি হাঁ করে থাকে। লোকটি কি পাষাণ? নতুন বিয়ে করে বউর সামনে বলে গল্পের সাথে দেখা করতে যাচ্ছে। এ সময় আকাশের মা রুমে ঢুকে। আসো মা, নাস্তা করে যাও। না খালা, আপনারা করেন, আমি আসতেছি। কই যাও? আকাশের পিছু করতে। মানে? উনি ওনার জিএফ এর সাথে দেখা করতে যাচ্ছেন। আমি নতুন বউ কি করে মানি বলেন? যে এই অবস্থায় বিয়ে হোক, উনি আমার স্বামী, আমার কাছে আমার স্বামী সবকিছু। খাওয়া পরে খাবো, আগে ওই মেরে সাইজ করে আসি। আরে এসব তোমারে রাগানোর জন্য বলে। ওর গপ আসবে কই থেকে? আরে তুমি মাত্র গতকাল গ্রাম থেকে এসেছো, তুমি কি চেনো কিছু? কি বলো? চিনি না, চিনে নেব। আরে তুমি পারবে না। পারবো খালা, চিন্তা করবেন না। ওই পেছনে চলে যায়। আকাশের মা ঘাবড়ে যায়। এসব কি হচ্ছে বুঝতেছি না, বুঝতে পারছি না। আকাশ মাত্র বিয়ে করেছে, ওর জন্য মানিয়ে নেওয়া ইজি। মেয়েটাও তো সময় দিচ্ছে না। পরি একটা অটো ভাড়া করে আকাশের গাড়ি ফলো করে। আকাশ গাড়ি থামিয়ে একটা হোটেলে ঢুকে। সেখানে এক ছেলেমেয়েরা নাচ করছে। পরি ছবিতে দেখেছিল এগুলোকে বার বলে। পরি মনে মনে একবার আকাশকে ঘৃণা করতে থাকে। ছি, এই লোকটা এত খারাপ। একে কত ভালো ভাবছি, কি বিশ্রী জায়গায় এসেছে। এ সময় পরি খেয়াল করে আকাশ একটা মেয়ের সাথে নাচছে। একটু পর আকাশ ড্রিঙ্কস আনতে যায়। পরি মেয়েটার কাছে যায়। আপা, আমিও নাচি আপনার সাথে। মেয়েটা পরীকে আগাগোড়া দেখে। হোয়াট? তুই বিয়ে করে ফেলেছিস আকাশ? আই এম পরি, আকাশ ওয়াইফ। বাংলাদেশি, বাংলা কন। কিছু না, জাস্ট আকাশের থেকে দূরে থাকেন, না হলে একদম কাইটটা ফালামু। উপস্থিত সবাই থেমে যায়। আকাশ এসে পরীকে দেখে হক চুকিয়ে যায়। মাই গড, তুমি এখানেও? তুমি এখানে আসছো কেন? হ্যাঁ, আমি এইখানে আসছি কেন মানে? আমি আপনার স্ত্রী, আপনি আমার ঘরে রাইখে এখানে বাইরে এসে অন্য মেয়েদের সাথে নাচানাচি করতেছেন, আপনার লজ্জা করে না? বাড়ি থাকা সকলে আকাশকে দেখতে থাকে। সে মেয়েটা তখন আকাশের দিকে তাকিয়ে বলে। পরীর আগে কটমট করে আকাশের দিকে তাকায়। দেখ, তোরা এসব নিয়ে চুপ থাক এখন। তোদের সাথে আমি পরে কথা বলবো। না না, তুই বিয়ে করে ফেলেছিস, ইটস ওকে, বাট আমাদের না জানি আর এইরকম একটা টাইপের মেয়েকে, একে তো দেখতেও অদ্ভুত, গেঁও লাগছে, কোথা থেকে এনেছিস একে? একবার মেয়েটার দিকে তাকাই। বাড়ির সকলে এসে দেখে। পরি তখন মেয়েটির কাছে এসে বলে, ও হ্যালো ম্যাডাম, অর্ধনগ্ন জামা কাপড় পরে নিজেরে খুব স্মার্ট ভাবতেছেন তাই না? নিজের চেহারা আর আমার চেহারা একসাথে মিলিয়ে নিয়েন, আমারে দেখলে পোলারা এমনি পাগল হয়ে যাইব, আর আপনারে মাগনা দিলেও কেউ নিব না। আমি তো তোকে বলেছিলাম ওর সাথে লাগতে যাস না। গ্রামের একটা মেয়ে কি বলে কি করে মাথা ঠিক নেই। এই সময় আকাশের বাকি বন্ধুরা এগিয়ে আসে। আকাশকে সে বলে, বন্ধু, গ্রামের হোক আর যেখানের হোক, মালটা কিন্তু কড়া। হ্যাঁ, এমন সুন্দর মেয়ে আমরা আমাদের পুরা কলেজে একটাও দেখিনি।
বলি কিভাবে পটিয়ে আনলি রে, হ্যাঁ? এক রাত আমাদের কাছে দিয়ে দিবি নাকি? এই মেয়েটার তারই যোগ্য। কত বড় বেয়াদব, এখানে এসে আবার আমাকে আজবাজে কথা শোনাচ্ছে। এত নোংরা নোংরা কথা শোনার পর পরীর চোখ বেয়ে জল টলমল করে বের হবার কথা, কিন্তু পরী নিজেকে শক্ত করে ধরে রাখে। আকাশ আর নিজেকে সংযত রাখতে পারে না। সে কেন যে পরীকে নিয়ে এসব কথাগুলো সহ্য করতে পারছে না। সে তখন উপস্থিত সকলকে বলে, শাট আপ ইয়ার, তোরা আমার বন্ধু, তার মানে এই না যে তোরা আমার স্ত্রীকে যা খুশি তা বলবি। ও যেমনই হোক, গ্রামের কিংবা শহরের আমার স্ত্রী, আর দোষটা আসলে আমারই উচিত ছিল না এভাবে বউ রেখে তোদের সাথে এসে নাচানাচি করা। উচিত যখন ছিল না, তাহলে এখানে দাঁড়িয়ে আছিস কেন? এই মেয়েটার জন্য তুই আমাদেরকে এভাবে বলছিস? হ্যাঁ আকাশ, এত বছরের বন্ধুত্বের কথা তুই ভুলে গেলি? তাও এই একটা গ্রাম্য খ্যাত মেয়ের জন্য তোর এখানে থাকার দরকার নেই, তুই বরং চলেই যা। সেটাই করব, গ্রাম্য হোক আর খ্যাত হোক, তোদের মতো চিন্তাভাবনা এতটা খাটো না ওদের। আর পড়ি, আজ থেকে তুমি আর যেখানে সেখানে চলে আসবে না। চলো গাড়িতে ওঠো। আকাশ পরীকে নিয়ে গাড়ির কাছে চলে আসে। পরী বিভোর হয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে। গাড়িতে ওঠার পর আকাশ গাড়ি স্টার্ট দেয়। পরী তখন হাসি দিয়ে বলে, কি ব্যাপার, আপনি না আপনার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যান? কই সে? সময় হলেই জানাবো। তোমাকে বলতে যাব কেন? হয়েছে, আর এত ঢং করা লাগবে না, আমি বুঝতে পারছি আপনার কোনো গার্লফ্রেন্ড নাই। আপনি এসব আমাকে রাগানোর জন্য করেছেন, আর এখানেও আমাকে রাগানোর জন্যই এসেছেন। বুঝেছো যখন, তাহলে পিছু পিছু এলে কেন? তখন বুঝিনি, তবে এখন বুঝেছি। তবে যাই হোক, আপনি কিন্তু কড়া মাল আছেন। হোয়াট? মাল মানে কি? তুমি না গ্রামের মেয়ে, এ সমস্ত ভাষা কি করে ইউজ করো? বাপরে, আপনার শহরের বন্ধুরা ইউজ করতে পারবেন, আমি পারবো না? তার মানে আপনি অনেক দারুণ। একবার আমারে দেখান, আমারে ইগনোর করেন, আবার আমাকে দেখতে পারেন না, প্রতিশোধ নেবেন, এখানে আবার আমাকে রক্ষা করেন। আকাশ তখন পরীর কাছে এসে বলে, লিসেন, আমি যাই করি মেয়েদের সম্মান রক্ষা করার জন্য সব কিছু করতে পারি। আমি এরকম বাজে ছেলে না যে আমার সামনে কোনো মেয়েকে কেউ অপমান করবে আর আমি সেটা মেনে নেব। তুমি নিজেকে এত লাকি ভেবো না। তোমার জায়গায় অন্য কেউ থাকলেও আমি এটাই করব। তাই নাকি? মেয়েদের যদি এতই সম্মান করেন, তাহলে আমাকে কেন এইভাবে বিয়ে করলেন? ইভেন আমার নামে একটা বাজে কথা উঠাইলেন। ওইসব আর বলো না, ওইসব আমি রাগে করেছি। তার মানে এখন রাগ নেই, আমাকে মেনে নিয়েছেন, তাই না? তুমি এত কানের কাছে ঘ্যান ঘ্যান কেন করো বলো তো? তোমার মা তোমাকে বলে দেয়নি একটু চুপচাপ থাকতে? মা কি করে বলবে? মার সাথে তো আপনি কথা বলাই বন্ধ করে দিয়েছেন। ওগুলো আমি রাগে বলেছি। তোমার মা, তোমার পরিবার, তুমি যা ইচ্ছা তা করো, তাতে আমার কি? শোনো, তোমার সাথে আমি আর সম্পর্ক রাখবো না। কদিন পরে এমনিতেই ডিভোর্স দিয়ে দিব। তোমার পার্সোনাল ব্যাপারে আমার কোনো ইন্টারেস্ট নেই। এই কথা শোনার পর পরী চুপ হয়ে যায়। সারপথ আর একটা কথাও বলে না। আকাশে কেন যেন একটু একটু খারাপ লাগছে, কিন্তু কিছু করার নাই। যতবার আকাশ তার মায়ের কথা চিন্তা করে, ততবারই পরী নিষ্পাপ মুখখানা দেখলে তার রাগ উঠে যায়। আকাশ বাসায় যাওয়ার পর পরী পিছে পিছে উপরে উঠে যায়। আকাশের মা তখন পরীর কাছে এসে বলে, কি হলো মা, কোনো সমস্যা হয়নি তো? আরে না শাশুড়ি মা, কিছু হয়নি। আমি আর আপনার ছেলে তো বাইরে থেকে বেরিয়ে এলাম। বাইরে থেকে বেরিয়ে এসেছো? সকালবেলা তো দুজন রেগে গিয়েছিলে। হ্যাঁ, স্বামী স্ত্রীর রাগ এবার আমাদের মিটে গেছে। এটা কোনো ব্যাপার? কি জানি বাবা, কিছুই বুঝি না। যাই হোক মা, তোমাদের বিয়েটা তো হুট করেই হয়েছে, আমরা অনেক কিছুই করতে পারিনি। তোমার শ্বশুর বাবার সাথেও তো তোমাকে এখনো দেখা করিয়ে দিতে পারিনি। উনি রাতে আসবে, ওনার সাথে দেখা করে নিবে কেমন? আর কাল তোমার মা আর নানুকে আসতে বলেছি। আমি জানি আকাশ তখন রাগে অনেক কিছু বলেছে, কিন্তু আসলে তো খারাপ নয় অতটা, কেমন? আপনাকে এত সব কিছু চিন্তা করতে হবে না খালা, আমি সব কিছু ঠিক করে নেব। পরী উপরে উঠে চলে যায়। একটু পর পরী এসে কিচেনে রান্না করে। আকাশের হঠাৎ করে নুডলস খেতে খুব ইচ্ছে করে। আগে যখন কোনো কিছু খেতে ইচ্ছে করতো তখন সে তার মাকে বলতো। আকাশ যখন সেদিকে আসে
তার মা ব্যাপারটা বুঝতে পারে, কিন্তু তিনি চান তার ছেলে বউয়ের সাথে মিশুক, তাই তিনি ইচ্ছে করে একটু দূরত্বই রান্নাঘর থেকে চলে যান। এদিকে আকাশের নুডলস খেতে ইচ্ছে করছে, সে আর না পেরে পরীকে বলে, কি ব্যাপার, তুমি আসতে না আসতে রান্না শুরু করে দিয়েছো? ওমা, আমি এবারের বউ, রান্না করতে হবে না? তো তুমি শহরের এই চুলাতে রান্না করতে পারো? আপনার মাথায় সমস্যা। আপনাদের বাড়িতেও গ্যাস, আমাদের বাড়িতেও আপনি কি ভাবছেন গ্রাম বইলা শুধু লাকড়ি চুলায় ঠেলাঠেলি করি? ও, তুমি তো আবার গ্রাম্য আলট্রা মডার্ন মেয়ে। একদম ঠিক ধরছেন। এখন বলেন এখানে কি কাজ? না মানে বলছিলাম যে আমার অনেক নুডলস খেতে মন চাইতেছে। তাই নাকি? তো খান, বানিয়ে খান। কি বলে আমি বানাবো? আম্মু বানাতো, কিন্তু আম্মু মনে হচ্ছে চলে গেছে। এখন তোমাকেই বানাতে হবে। আজব, আপনার নুডলস আপনি খাবেন, আমি বানাবো কেক। কারণ তুমি আমার বউ। হাসছো কেন আজব? ইস, বউ বলে এক বিন্দু মানেন না? এখন খাওয়ার সময় বউ, তাই না? আকাশ লজ্জা পায়। পরি আকাশের হাত ধরে ফেলে। দাঁড়ান, আপনার জন্য বানাবো না কার জন্য বানাবো? বিয়ের পর মেয়েদের স্বামী সব। আকাশ কিছু বলে না, সে চলে যায়। পরি নুডলস বানাতে থাকে। আকাশ চলে যাওয়ার পর আকাশের মা উকি দেয়। আমি করে দিচ্ছি, তুমি বসো। আমি তো আকাশ দেখ তোমাকে সুযোগ দিতে। হইছে হইছে মা, আমি সবই করতেছি, আর আপনার কিছু করা লাগবে না। এতদিন তো আপনি করছেন, এখন আমি করব। আরে কিন্তু তুমি নতুন মাত্রই গতকাল এসেছো, এখন অবধি তোমার শ্বশুর পর্যন্ত তোমার মুখ দেখলো না। যদি এসে দেখে তোমাকে দিয়ে আমি রান্না করাই, তাহলে আমার অবস্থা শেষ। কিচ্ছু হবে না, আমি রান্না করছি। বাবা আসার আগে রান্না করে ফেলবো। আপনি আমাকে বলুন তো, আপনি আর বাবা কি খাবেন, আমি সাথে সাথে সেটাও রান্না করে দিচ্ছি। আরে কিছু করা লাগবে না। না লাগবে না বললে তো হবে না। ঠিক আছে, এত যেহেতু জোর করছো, তবে তোমার বাবার মুড়িঘণ্ট অনেক পছন্দ, আর আমার ছোলার ডাল, মাংস, বিরিয়ানি তো রোজ খাই। তুমি ইচ্ছে করলে নিজের জন্য যা খুশি বানাতে পারো, তবে এত করে যেহেতু বললেই, তাই এগুলো করে নিও। তোমার শ্বশুর বাবা খুব খুশি হবে। আর আকাশের? ও তো ঘরের খাবার খায় না। বলেন কি? বাড়িতে যে খেলো? বাড়িতে অর্ডার করে এনে খায়, আর ওখানে মেহমান ছিল তাই খেয়েছে, কিন্তু ও অলওয়েজ বাইরের খাবার খায়। ও আচ্ছা, আজ থেকে আর খাবো না। মানে কি বলবো? হ্যাঁ, আমি এসেছি আর ওসব চলবে না। আকাশের মা চলে যায় আর মনে মনে বলে, এই মেয়ে আমার এই দুষ্টু ছেলেকে ঠিকই ঠিক করতে পারবে। পরি রান্না করতে থাকে এক একে সব খাবার তৈরি করে। হঠাৎ করে রান্নাঘরে একটা আওয়াজ হয়, সবাই দৌড়ে যায়। পরি তখন বেহুশ হয়ে পড়ে থাকে। আকাশের মা কান্না করতে থাকে। হায় খোদা, মেয়েটা কাল এলো, আজ এই অবস্থা হলো। মা তুমি চলে গেলে বলে বলিনি তোমাকে, তাই ওকে আমি রান্না করতে বলেছিলাম। বাবারে, আমি তো তোরা একসাথে সময় কাটাবি বলে চলে গিয়েছি। মেয়েটা নাকি তোর জন্য রান্না করবে, তাই আমাকে দিল না। আকাশের মা কান্নাকাটি করতে থাকে, তো আকাশ তখন বলে, দাঁড়াও, কান্নাকাটি করো না, আমি এখনই ডাক্তারকে কল করছি। পরীকে নিয়ে বিছানায় শোয়ানো হলো। হঠাৎ করে হালকা আগুন ধরে গিয়েছিল রান্নাঘরে, তাড়াতাড়ি সেটা নিভানো হলো। কিছুক্ষণ পর ডাক্তার এসে পরীক্ষা করলো। চিন্তা করবেন না, তেমন ভয়ের কোনো কারণ নেই। হঠাৎ করে আগুন লেগে যাওয়ায় চুলের কাছে আগুনের ভাপ লেগে যায়, তবে তেমন কোনো ক্ষতি হয়নি। কিন্তু ভবিষ্যতে খেয়াল রাখবেন, গ্যাসের চুলা এগুলো খুব ভালোভাবে চেক করে তবে রান্না করতে যাবেন। একটুর জন্য উনি বেঁচে গেছে। আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, রাতে খাইয়ে দিবেন। আশা করি একদিনে রিকভার করে ফেলবে। ডাক্তার চলে যায়। আকাশের মা তখন নিজেকে খুব অপরাধী মনে করতে থাকে। সে পরীকে বলে, মা আমাকে ক্ষমা করে দাও, তোমাকে দিয়ে রান্না করাবো এমন ইন্টেনশন আমার মোটেও ছিল না। তোমার যদি কিছু হয়ে যেত, আমি নিজেকে ক্ষমা করতে পারতাম না। তোমার মা আর নানাকে আমি কি জবাব দিতাম? আপনি নিজেকে এত ছোট ভাবছেন কেন খালা? আপনি তো ইচ্ছে করে আমাকে যেতে বলেননি। আমি গিয়েছি, আর রান্না করা তো আমার দায়িত্ব, তাই না? আকাশ খেতে চেয়েছে, আমি না রান্না করে পারি? এ কথা শুনে আকাশ পরীর দিকে তাকিয়ে থাকে। মনে মনে একবার ভাবে, এই মেয়েটাকে আমি এত অবহেলা করি, সরাসরি বুঝিয়ে দেই
তারপর আমাকে নিয়ে এত ভাবে কেন? ওর এত ভাবার দরকার নেই আমাকে নিয়ে। আমি তো ওর সাথে থাকবো না। রাতে আকাশের বাবা আসে, পরীকে সবাই রেস্ট নিতে বলে, কিন্তু সে চলে আসে সার্ভ করতে। খাবার টেবিলে যখন তিনি খেতে বসেন, একেবারে আনন্দে উল্লাসিত হয়ে যান। আরে এত দারুণ খাবার আমি আজ প্রথম খেলাম। এটা তোমার বৌমা রান্না করছে। তাই নাকি বৌমা? এদিকে এসো, তোমাকে তো তাহলে বকশিশ দিতে হয়। আকাশের বাবা রুম থেকে 10,000 টাকা এনে পরীর হাতে দিয়ে বলে, এটা তোমার জন্য, সুখী হও। পরী তখন টাকাটা ফিরিয়ে দিয়ে বলে, বাবা আপনি আমাকে বলেছেন না সুখী হও, এটাই আমার উপহার, আমার আর কিচ্ছু লাগবে না। পরীর এই আচরণ দেখে সকলে মুগ্ধ হয়ে যায়। আকাশের মা তখন অপরাধীর মুখ করে বলে, আর বলো না, বৌমা তো রান্না করতে গিয়ে হাত পুড়িয়ে ফেলেছে। সে কি, তুমি ওকে এই অবস্থায় রান্না করতে পাঠিয়েছো কেন? মেয়েটা এলোই মাত্র কাল। আরে ধুর, আমি নাকি তোমার ছেলে পাঠিয়েছে। আকাশ, তোর মাথায় সমস্যা? ওকে রান্না করতে পাঠিয়েছিস, আর তুমি বা কি রান্না করতে দিলে কেন? মানে বাবা, ওনাদের কিছু বলবেন না, আমি নিজেই রান্না করতে চেয়েছি, আর তেমন কিছু হয়নি, আমি ঠিক আছি তো। ঠিক আছে, কিন্তু একটু সাবধানে থাকবে কেমন? আর তোমার সবেমাত্র বিয়ে হয়েছে, বাড়ির কোনো কাজকর্ম করতে হবে না। এখন শুধু তোমরা ঘুরবে ফিরবে আর আনন্দ করবে। কাজকর্ম করার জন্য তোমার মা আর আমি এখনো বেঁচে আছি। সবার খাওয়া হয়ে গেলে আকাশ খেতে বসে। সে ডাইনিং রুমে বসে ডেলিভারি বয়কে কল করতে থাকে, কিন্তু ডেলিভারি ম্যান কল ওঠে না। আজব তো, এই ছেলেটার আজকে কি হলো? আজকে এখনো আসার নাম নেই কেন? ওই ছেলেটা আর আসবে না। আসবে না মানে কি? মানে হলো আপনি আর আজ থেকে বাইরের খাবার অর্ডার করবেন না, আপনাকে ঘরের খাবারই খেতে হবে। বাট আমি কি খাবো না খাবো সেটা তুমি ঠিক করে দিবে। একদম, আমি ঘরের খাবার রান্না করেছি, আপনি সেটাই খাবেন। বাইরের খাবার খেলে অসুস্থ হয়ে যায় মানুষ। এই মেয়ে আমার সব ব্যাপারে তুমি এত নাক গলাও কেন? 100 বার বলবো, 1000 বার গলাবো, আমি আপনার বউ, আপনাকে এটাই খেতে হবে। বাই দ্য ওয়ে, তুমি ডেলিভারি ম্যানের নাম্বার কই পেলে? মার কাছ থেকে নিয়েছি, আরও ওকে একেবারের জন্য না করে দিয়েছি। আগামী 2 বছর আপনি পা ধরলেও আর ও এই বাড়িতে আসবে না। এটা ঠিক করনি। আর তুমি কি ভাবছো এই শহরে ডেলিভারি বয় কেবল একজন আছে? 1000 জন আছে। তা আছে, তবে ডেলিভারি ম্যান তো খাবারটা নিয়ে সবার আগে বাড়িতে আসবে, তাই না? আর বাড়িতে আপনাদের সবার আগে তো নিশ্চয়ই আমি খাবার আনতে যাব। এখন ভাবেন ওই খাবার কি আমি আনতে দিব? এখন আপনি চিন্তা করেন, রোজ রোজ যে খাবারগুলো অর্ডার করে ফিরিয়ে দিয়ে টাকা নষ্ট করবেন, নাকি আমি যেটা রান্না করেছি সেটাই খাবেন? আকাশ মুখ কালো করে বলে, কেন যে বিয়ে করলাম? বিয়ে হচ্ছে দিল্লির লাড্ডু, খেলে আফসোস, না খেলেও আফসোস। দাও, যা রান্না করেছো তাই দাও। পরী খাবার নিয়ে আসে এবং আকাশের সামনে খাবার দেয়। আকাশ খাবারটিকে অবাক হয়ে যায়, মনে মনে পরীর প্রশংসা করে, কিন্তু সেটা মুখে বলে না। সকালবেলা পরীর বাড়ি থেকে পরীর মা আর নানাকে দাওয়াত করা হয়। তারা আসার পর আকাশ তাদের সাথে তেমন একটা কথা বলে না, তবে আকাশের মা আর আকাশের বাবা তাদেরকে খুব ভালোভাবে কেয়ার করে, আর তারাও খুব ভালোভাবে সব কিছু মেনে নেয়। পরীর মা তখন পরীর কাছে এসে বলে, ওই ছেলেটা তোকে এত বিরক্ত করছে না তো? একদমই করছে না, আমার এখানে সবকিছু ঠিক আছে, আর সবাই আমাকে অনেক আদর করে। নতুন নতুন তো, পুরনো হয়ে গেলে দেখবে আর এত আদর থাকবে না। আচ্ছা মা, তুমি সব সময় এত নেগেটিভ কথা বলো কেন? বলো তো, এমন কিছু না। আচ্ছা শোন, আমরা তো আজ চলে যাব, তুই চল আমাদের সাথে, আর তোর এই খারজ বরটা কেউ নিয়ে চল। আমি একদম বাড়ি যাব না। সময় সেখানে আকাশের নানু, আকাশ আর আকাশের বাবা মা আসে। তারা পরীর কথা শুনে অবাক হয়ে যায়। সে কি, আজ তো বাড়িতে যাওয়ার কথা, তাই না? বাড়িতে যাবে না কেন? বাড়িতে তো ছিলাম এতদিন, না না, এতগুলো বছর তো ওই বাড়িতেই ছিলাম, এবার একটু এখানে থাকতে দাও। আরে বাবা, সে তো ছিল, কিন্তু এখন তো এটা একটা রিচুয়াল, তাই না? যেতে তো হবেই। না না, আমি যাব না। যাবি না মানে? এই ছেলেটা কি তোকে যেতে নিষেধ করেছে? দেখুন, আমি ওকে যেতে একদমই নিষেধ করিনি। তখন
রাগে অনেক কথা বলেছি, তবে আমি এতটা খারাপ নই। এখন আপনাদের মেয়েকে নিয়ে যেতে পারেন। না না মা, ও মা আমি যাব না, সবে মাত্র বিয়ে করেছি। আমি আমার জামাইয়ের সাথে থাকি, আমার জামাইয়ের সাথে থাকতে আমার ভালো লাগে। এই কথা শুনে আকাশের মা বাবা নানু ফিক করে হেসে দেয়। আকাশ অপেক্ষায় তাকিয়ে থাকে। কি নির্লজ্জ মেয়ে বাবা, সকলের সামনে কিভাবে বলছে, বিন্দুমাত্র লজ্জা নেই নাকি? পরি, এখানে সবাই আছে, তুই এভাবে এগুলো কি বলছিস? আচ্ছা আকাশ, তুমিও চলো, তুমি গেলে বোধহয় পরি যাবে। না খালা, আমার একটু কাজ পড়ে গেছে, আমি এখন যাব না। আপনারা বরং পরীকে নিয়ে যান। না না আমি যাব না। এ বলে পরি আকাশের পেছনে গিয়ে আকাশকে এক প্রকার জড়িয়ে ধরে। এখানে উপস্থিত সকলে হেসে দেয়। পরি লজ্জা পায়। পরি মা বুঝতে পারে তার মেয়েটা নাছর বান্দা, আরও বলে সে যাবে না। তবে তার মনে এটাও খুশি লাগছে যে এখানে পরি ভালো আছে। মা তখন নিজের বোনের কাছে এসে বলে, আপা, আমি জানি আমি তোমার সাথে অন্যায় করেছি, কিন্তু এটা বিশ্বাস করো, আমি যাই না শুই না এগুলো করিনি। এখন আমার মেয়েটাকেও তোমাদের কাছে দিয়ে গেছি। আমি এটাও জানি আকাশ বাবাজি আমার মেয়ের উপর রাগ রেগে আছে। আমিও যে আকাশের উপর খুব সন্তুষ্ট তা নয়, তবে যাই হোক, সম্পর্ক তো হয়ে গেছে, আমার মেয়েটাকে দেখে রেখো। আরে তোর মেয়ে আর আমার মেয়ে তো একই। তুই যেগুলো বলছিস ওগুলো আমি কিছু মনে রাখিনি। এত রাত করে যাবি কেন? এসেছিস তুই, বাবা থেকে যাবি। বাবা তো আমার বাসায় প্রথম আসলো। না না, বাড়িতে যেতে হবে। মিনিটে 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 আমার কাছে লোক আসে, আমি না থাকলে গ্রামটা চলবে? তাহলে তুই থেকে যা রাজিয়া। বাবা বাড়িতে একা আপা, আমি না থাকলে বাবার রান্না বান্না খাওয়া দাওয়া কি করে হবে বল? আচ্ছা ঠিক আছে, তাহলে তোরা আবার আসিস। পরিমা আর নানা এখান থেকে চলে যায়। পরি খুশি মনে গিয়ে রুমে তার কাপড় চোপড় গোছাতে থাকে। আকাশ রুমে এসে বলে, আজব তো, তোমার মা এত করে বললো তুমি রাজি হলে না কেন? রাজি কেন হব? ওখানে কি মা নানার কাছে তো এতদিন ছিলাম, এখন আমি আপনার সাথেই থাকবো। আচ্ছা ঠিক আছে, কিন্তু সেটা তুমি অন্যভাবে বলতে পারতে। আমার বাবা মা, তোমার নানু খালার সবাই ওখানে ছিল, তোমার লজ্জা করেনি? আর আমার নানা আপনার নানা না? এই কথা শুনে আকাশ যখন চুপ হয়ে যায়, পরে কাছে গিয়ে বলে, শোনেন আকাশ ভাই, আমি জানি আমার মা আর নানার উপর আপনার অনেক রাগ আছে। বিশ্বাস করেন, আপনি তাদেরকে যতটা খারাপ ভাবেন তারা ততটা খারাপ নয়। আপনার মায়ের সাথে যে অন্যায় হয়েছে সেটা আমি শুনেছি, কিন্তু সেটাতে শুধু ওই লোকটারই দোষ। আমি নিজেও তাকে পছন্দ করি না। যখন মরে গেছে এটা জানি, আমার মা আর নানা এইসব ব্যাপারে জানতোই না। আমি এসব নিয়ে তোমার সাথে একদমই কথা বলতে চাই না। জানি, কিন্তু আপনি তো এইসব কারণে আমাকে মেনে নিচ্ছেন না। আমি বেহায়ার মতো সারাদিন আপনাকে স্বামী স্বামী বলে এটা সেটা করি, আপনার কি আমার উপর একটুও দয়া হয় না? এগুলো তো সব মেয়েই করে, আর বড়লোক বাড়ির বউ হওয়ার জন্য সবাই এগুলো করে। আপনি কি ভাবছেন আমি এগুলো বললে আমি রেগে যাব? কোনো লাভ নেই, আমি এখানেই থাকবো। কিন্তু তুমি জামা কাপড় গোছাচ্ছ কেন? তুমি না বলেছ তুমি বাড়ি যাবে না, অন্য কোথাও যাবে? আবার বাড়ি যাব না বলেছি, কিন্তু অন্য কোথাও যাব না সেটা তো বলিনি। আমি আর আপনি আগামীকাল হানিমুনে একটা রিসোর্টে যাচ্ছি। হোয়াট, তোমার মাথা ঠিক আছে? তোমাকে কে বলেছে এসব কথা? আমি তো এসবের কিছুই জানি না। আপনার বাবা আর মা বলেছে, আপনাকে বলেনি কারণ আপনি বজ্জাত আছেন, একটা বাজে লোক। আপনি তো শুনলে বসে বসে মানবেন না। তো তোমাদের কি মনে হয় আমি এখন মানবো? অবশ্যই মানবেন। আপনি যদি না মানেন, আমি আগামীকাল চেঁচিয়ে আপনার বাড়ির সামনে লোক জড়ো করব। আমি শুনেছি মিডিয়াতে আপনাকে লোকজন ভালো চেনে জানে, কারণ আপনি মিডিয়াতে কাজ করেন। এখন আমি আপনার মিডিয়ার লোকজন এইখানে নিয়ে আসব আর বলবো, দেখেন আমাকে কি পরিমাণ অত্যাচার করে। ও মাই গড, এটা আমি কাকে বিয়ে করছি? ঠিক আছে ভাই, আমি যাব, তবে এই সমস্ত পাগলামির কথা চিন্তা করো না। আমার একটা রেপুটেশন আছে, আমি বিদেশ থেকে অনেক কষ্ট করে লেখাপড়া করেছি, আর এখানে এসে ফ্রিল্যান্সিংয়ে নিজেকে দাঁড় করিয়েছি। ঠিক আছে, কিছুই করব না, শুধু আমার কথা মতো আমার সাথে আগামীকাল আপনি রিসোর্টে যাবেন। ঠিক আছে বাবা, সেটাই করব। এখন অনেক রাত হয়েছে,
এখন কি ঘুমাতে পারবো নাকি মানুষজন জড়ো করবে? না, ঘুমাতে পারেন, কোনো সমস্যা নেই। রাতে দুজন ঘুমিয়ে পড়ে, কিন্তু আকাশের চোখে ঘুম আসে না। এই মেয়েটা তো ডেঞ্জারাস মেয়ে। এই মেয়েটার হাত থেকে কি করে ছাড়া পাবো? আমি তো কিছুই বুঝতেছি না। সকালবেলা ঘুম থেকে উঠে পরি আর আকাশ বিদায় নিয়ে গাড়িতে চড়ে হানিমুনের উদ্দেশ্যে রওনা হয়। মাঝপথে যাওয়ার পর হঠাৎ পরি গাড়ি থামিয়ে দেয়। আজব, এখানে আমার গাড়ি থামলে কেন? ওই যে পাহাড় দেখছেন, আমি পাহাড়ে যাব। মাথা নষ্ট নাকি? ওই পাহাড়ে যাব আমি? জীবনেও পাহাড় টাহাড়ে যাই নাই। আমার এগুলো অনেক ভয় করে। ভয় করে? আজব, আপনার ভয় করবে কেন? আমি উঁচু জায়গা অনেক ভয় পাই। বলতে পারো আমার ফোবিয়া আছে। ফোবিয়া সেটা আবার কি জিনিস? ভালোই তো পটর পটর করো। আর ফোবিয়া মানে জানো না? এই বলে সব ইংরেজি জানো। আমার উঁচুতে চলার ভয় আছে, আমি ওপরে যেতে পারবো না। কিন্তু আপনাকে তো যেতে হবে, আপনি মিডিয়ার লোকজন, আর রাস্তায় কিন্তু আপনাকে এখন চিৎকার করলে সকলে চিনে ফেলবে। সেটা কি আপনার জন্য ভালো হবে? আরে ভাই, এত মিডিয়ার লোকজন বলো না তো। আমি ফ্রিল্যান্সিং করছি মাত্র 2 বছর। আমি কোনো ব্লগার, টিকটকার, কোনো নায়ক কিছু নই। হ্যাঁ, আমাকে মিডিয়াতে ফ্রিল্যান্সার হিসেবে অনেকেই চেনে, একজন ভালো বিজনেসম্যান হিসেবে চিনে। তুমি যেভাবে বলছো মনে হচ্ছে আমি কোনো সেলিব্রিটি কিংবা কোনো অভিনেতা যে আমাকে দেখলেই সবাই দৌড়ে দৌড়ে আসবে। সেটা না আসুক, তবে ফেসবুকে এখন আপনার আমার পাশে যে ব্লু চিহ্নটা আছে, এখন এই ব্লু ভেরিফিকেশন দেখলেই সবাই সবাইকে সেলিব্রিটি ভাবে। তো আমি যদি এটা দেখাই, আমার মনে হয় এতেই কাজ হয়ে যাবে। ভাই, আমাকে মাফ করো। আমি তোমার সাথে এবার উঠতেছি, কিন্তু তোমার সাথে তর্ক করার মতো এনার্জি আমার নাই। পরি মুচকি হাসি দেয়। পরির সাথে আকাশও পাহাড়ের উপরে উঠে পড়ে। পরি সেখানে দাঁড়িয়ে চিৎকার করে হাসতে থাকে। আকাশ এই প্রথম পরীকে মুগ্ধ হয়ে দেখে। এত সুন্দর প্রকৃতির মাঝে পরীর মতো একটা মেয়েকে দেখে অবাক হয়ে মনে মনে ভাবে, এই মেয়েটা আমার বউ? এত সুন্দর একটা মেয়ে আমার বউ কি করে হয়? না না, আমি এসব কি ভাবছি? ওটা আমার খালাতো বোন। পিচ্ছি একটা মেয়ে, পিচ্ছি খালাতো বোনের সাথে কি প্রেম হয়, বিয়ে হয়? আকাশকে হাঁ করে তাকিয়ে থাকতে দেখে পরি চোখ দিয়ে ইশারা করে। আকাশ পরীর দিকে তাকিয়ে বিভোর হয়ে বলে, কি হলো? চারপাশের প্রকৃতি দেখে টাসকে খেয়ে গেছেন তাই না? আপনি তো আসতে চান নাই, এখন দেখেন কি জায়গায় আনছি। একদম তাকালে ফেরাতেই পারবেন না চোখ আর। আসলেই চোখ ফেরাতে পারছি না। মানে আপনি কিসের কথা বলছেন? পরি যেখানে দাঁড়িয়েছিল আকাশ আস্তে আস্তে করে পরীর সামনে যেতে থাকে, পরি পেছনে যেতে থাকে। হঠাৎ করে পরি পড়ে যায়। আকাশ তখন দৌড়ে যায়। আকাশ ভাই, আমি তো পড়ে যাচ্ছি। আরে এ কি, চিন্তা করো না, তোমাকে এখনই ওঠাচ্ছি। আকাশ কোনো মতে দুহাত দিয়ে পরীকে ওঠায়, কিন্তু পরীকে ওঠাতে গিয়ে সে নিজেও আবার পড়ে যেতে নেয়। পরি তখন চিৎকার করে কান্না করতে থাকে। আপনি কিছু হবে না আকাশ ভাইয়া, আমি আপনাকে যে করেই হোক বাঁচাবো। পরি আকাশের দিকে ছুটে যায় আর একটা পাথরের দিকে আকাশকে আটকে থাকে। তখন কোনো উপায় না পেয়ে নিজের শাড়িটা খুলে দেয় আর আকাশকে দিয়ে বলে, এটা দিয়ে উপরে উঠে আসেন। তুমি কি পাগল হয়ে গেছো? এই খোলা জায়গায় শাড়ি খুলছো? আপনি এখন এসব চিন্তা করছেন? আপনি নিচে মরতে বসেছেন, সেই খেয়াল আছে? এটা ধরে তাড়াতাড়ি আগে উঠে আসেন। আকাশ আর চিন্তা না করে পরীর শাড়িটা ধরে উপরে বেয়ে ওঠে। তুমি নিজের ইজ্জত রক্ষা না করে আমাকে বাঁচালে। আপনি না বাঁচলে ইজ্জত দিয়ে কি করব? আমার বড় ইজ্জত তো আপনি। শুধু ইজ্জত না, আপনাকে আমি জীবন দিয়েও বাঁচাতে পারবো। আকাশ অবাক হয়ে তাকিয়ে থাকে। এই মেয়েটা আমাকে এত ভালোবাসে? আর ওরা ওখানে থাকে না, দুজনেই গাড়িতে চড়ে বসে। পরি একদম মন খারাপ করে চুপচাপ বসে থাকে। কিছুক্ষণ পর আকাশের দিকে তাকিয়ে বলে, আমাকে ক্ষমা করে দিন। কেন? কি জন্য ক্ষমা করব? আজ আমার জন্য অনেক বড় বিপদ হয়ে যেত। আপনি তখন আমাকে যেতে না করেছিলেন, আমার সেটাই শোনা উচিত ছিল। কোনো ব্যাপার না, তোমার শখ থাকতেই পারে। আমার স্ত্রী হিসেবে এগুলো পালন করা আমার দায়িত্ব। এই কথা শুনে পরি না করে তাকিয়ে থাকে। উনি আমাকে স্ত্রী বলল, তার মানে কি উনি সব মেনে নিয়েছে? ওরা রিসোর্টে ওঠে, দুজন ফ্রেশ হয়। পরি ওয়াশরুমে যায়, কিন্তু ওয়াশরুম থেকে বেরিয়ে আকাশকে আর দেখতে পায় না। পরি চিন্তায় পড়ে যায়। আকাশকে অনেকগুলো কল করে, তবুও সে রিসিভ করে না।
একটু পর আকাশের কল আসে। পরি খাটের উপর একটা লাল গাউন রাখা আছে, পরে নিচে আসো। পরি অবাক হয়ে যায়, কিছু বলতে তার আগে আকাশ কল কেটে দেয়। পরি গাউনটা পরে নিচে আসে, অবাক হয়ে তাকায় রিসোর্টের নিচে খোলা আকাশের নিচে আকাশ খুব সুন্দর করে পার্টি অ্যারেঞ্জ করেছে। পরীকে আসতে দেখে আকাশ মুগ্ধ হয়ে তাকায়। পরীর কাছে আসতেই আকাশ পেছন থেকে গোলাপটা সামনে ধরে বলে। পরি আই লাভ ইউ পরি। অবাক হয়ে যায়, সে যেন নিজের কানকে বিশ্বাস করতে পারে না, কান্না করতে থাকে। কাঁদছো কেন? আমি ভাবিনি আপনি এত তাড়াতাড়ি আমাকে মেনে নেবেন। আপনি তো প্রতিশোধ। আকাশ উঠে পরীকে জড়িয়ে ধরে। এই কথাটা বলে লজ্জা দিও না, রাগে কি না কি বলেছি। আসলে তুমি আমাকে এত ভালোবাসো, তোমার মতো করে কেউ বাসবে না। তোমায় কি করে হারাই। আই লাভ ইউ টু। চলো কেক কাটি। না, এখানে না, এই সেলিব্রেশন বাসায় গিয়ে করব, সবাই খুশি হবে। কি বলো? চুপ, না হলে মিডিয়া রাখবো। পাগলি একটা। পরি আকাশকে জড়িয়ে ধরে। ওরা দুজনে আর রিসোর্টে এক মুহূর্ত থাকে না, বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। পরি আজ ভীষণ খুশি, আকাশের কাঁধে মাথা দিয়ে সে যেন সর্বসুখ পেল।